জীবনে একটা সময় আসে যখন ধরে থাকা আর শক্তি দেখানোর ব্যাপার থাকে না, যখন চেষ্টা করাই বাধা হয়ে যায় আর বাধাই ক্লান্তি। আমরা সেই সময়টা শান্তিপূর্ণভাবে পৌঁছাই, গড়িয়ে পড়ি না, বুঝে নিই। স্টোইকরা এই বুঝে নেওয়ার সময়টাকেই অ্যালাইনমেন্ট বলতো। মানে তুমি যখন প্রবাহের বিরুদ্ধে লড়ে যাওয়া বন্ধ করে দাও আর তার সাথে মিলিয়ে চলা শুরু করো। ছাড় দেওয়াটা মানে হার মানা নয়, এটা শক্তির দিক পরিবর্তন করা, এমন কিছু বাদ দেওয়া যা আর তোমার পথ চলায় সাহায্য করে না। আধুনিক পৃথিবী নিয়ন্ত্রণকে চাপের সঙ্গে মিশিয়ে ফেলে। আমরা ধারণার সাথে আটকে থাকি, সম্পর্ক, আশা আকাঙ্ক্ষা আর পরিচয় যেগুলো আর আমাদের উন্নতির কাজে লাগে না, সেগুলো আমরা ধরে রাখি কারণ সেগুলো আমাদের নিরাপদ বোধ করায়। হারানোর ভয়ে আমরা ধরে রাখি কারণ স্থিরতা যেন অনুপস্থিতির মতো লাগে। কিন্তু সত্যি কথা অনেক সহজ। আপনি যা ছাড়তে চাইবেন না সেটা কখনোই কন্ট্রোল করতে পারবেন না। প্রতিটি অনাবিষ্কৃত আবদ্ধতা একটা নিঃশব্দ শৃঙ্খলা হয়ে যায়। প্রতিটি শৃঙ্খলা ইচ্ছার গতিকে দুর্বল করে। ছেড়ে দেওয়ার কলাকৌশল শিখলে আপনি পরিষ্কার ভাবনায় ফিরে আসবেন। জীবনের সব বিকৃতি দূর করে শুধু প্রয়োজনীয় জিনিসগুলোই থাকবে। এটা অনুভূতির চেয়ে আগে একটা উপলব্ধির অভ্যাস। স্টোইক কেউ শান্তির জন্য অপেক্ষা করে না, সে বাধা দূর করে শান্তি তৈরি করে। সে মালিকানা ছাড়া দেখার, দাবি ছাড়া কাজ করার, আঁকড়ে না ধরে ধরে রাখার শিক্ষা নেয়। যত বেশি সে ছাড়ে তার চলাফেরা ততই সচেতন হয়। ছেড়ে দেওয়া শুরু হয় মনে। এটা বোঝা দিয়ে শুরু হয় যে কোনো চিন্তা, কোনো স্মৃতি, কোনো মতামত স্থায়ী নয়। মন অবিরত সৃষ্টি করে এবং ছেড়ে দেয়। তবুও আমরা এই স্বাভাবিক ছন্দের বিরুদ্ধে লড়াই করি। আমরা কথোপকথন বারবার মনে করি, নিজেদের রক্ষা করি, অবস্থা ধরে রাখা আর ব্যথাকে অর্থের প্রমাণ হিসেবে রাখা। স্টোইকেরা এই জড়তায় লড়াই করে। তারা শেখে স্পষ্টতার জন্য কিছু বাদ দেওয়া লাগে। মস্তিষ্ককে প্রায়ই খালি করতে হয় যাতে সেটা সঠিকভাবে কাজ করতে পারে। আমরা এমন সময়ে বাস করি যেখানে আটকে থাকা, লাগাতার যুক্ত থাকা, লাগাতার মন্তব্য করা আর লাগাতার জমা করার জন্য পুরস্কৃত করা হয়। এই জগতে ছেড়ে দেওয়া মানে তার প্রবাহের বিরুদ্ধে যাওয়া। এটা প্রতিক্রিয়ার যুগে সংযম বেছে নেওয়া, আওয়াজের যুগে নীরবতা বেছে নেওয়া, আর অতিরিক্ততার যুগে সরলতা বেছে নেওয়া। এই সিদ্ধান্ত কোনো দুর্বলতা নয়, এটা সার্বভৌমত্ব। এটা হলো এক ধরনের ঘোষণা যে তোমার মনোযোগ তোমার নিজের। ছেড়ে দেওয়ার কলাকৌশলই হলো সব দক্ষতার মূল ভিত্তি। এটা ছাড়া শৃঙ্খলা হয়ে যায় নিয়ন্ত্রণ, মনোযোগ হয় জমাট বাঁধা, আর শক্তি হয়ে যায় চাপ। একজন স্টোইক শেখে হালকাভাবে ধরে রাখতে, এমন ব্যবস্থা গড়তে যা পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারে, ভালোবাসতে কিন্তু মালিকানা ছাড়া, সফল হতে কিন্তু অধিকার ছাড়া। সে জীবনের মধ্যে পরিষ্কারভাবে এগিয়ে চলে, পিছনে কোনো আবর্জনা না রেখে। যেখানে যায় সেখানেই শৃঙ্খলা রেখে যায়। এই লেকচারটা সেই স্পষ্টতা নিয়ে একটা অধ্যয়ন, একটা পথ প্রদর্শক। মুক্তির প্রক্রিয়া মানসিক, আবেগগত এবং ব্যবহারিক। এটা জীবনের থেকে বিচ্ছিন্ন হওয়া নয়, বরং জীবনের সঙ্গে সম্পর্ককে পরিশোধিত করা। ছেড়ে দেওয়া মানে পৃথিবীকে ছোট করা নয়, এটা পৃথিবীকে আরও তীক্ষ্ণ করে তোলে। এটা তোমাকে বাস্তবতা যেমন আছে তেমন দেখার সুযোগ দেয়, বিভ্রান্তি ছাড়া কাজ করার ক্ষমতা দেয়, আর সব কিছু বদলে গেলেও শান্ত থাকার শক্তি দেয়। তুমি শিখবে নিয়ন্ত্রণ আর চাপ আলাদা করতে, জড়িত থাকা আর আসক্তি আলাদা করতে, যত্ন আর নির্ভরতাকে আলাদা করতে। তুমি শিখবে স্বাধীনতা পাওয়া যায় পালিয়ে যাওয়ায় নয়, বরং সঠিকভাবে জড়িত হয়ে। আর তুমি শিখবে যে ছেড়ে দেওয়া যখন নিয়মিত অনুশীলন করা হয় তখন সেটা সবচেয়ে বড় শক্তির প্রকাশ। এক ধরনের শক্তি যা কিছুই ধরে না তবু কিছুই হারায় না, কারণ যা সত্যিই তোমার সেটা কখনো কেউ নিতে পারে না, আর যা নেওয়া যায় সেটা কখনো তোমার ছিল না। ছেড়ে নেওয়া দুর্বলতা নয়, এটা এক ধরনের নিখুঁত শক্তির কাজ। কিছু সচেতনভাবে ছেড়ে দেওয়া মানে অন্ধভাবে ধরে রাখার চেয়ে অনেক বেশি নিয়ন্ত্রণ। বেশিরভাগ মানুষ তাদের ব্যথাকে পরিশ্রমের প্রমাণ হিসেবে ধরে রাখে। তারা আবেগকে আনুগত্য আর ধৈর্যের সঙ্গে ভুলে যায়। অগ্রগতির সঙ্গে তারা আটকে থাকে অতীতে, কারণ যেই নীরবতা মিউজিকের পরে আসে তা তাদের ভয় দেখায়। কিন্তু নীরবতা থেকেই স্পষ্টতা শুরু হয়। আধুনিক জগৎ শেখায় জমা করার কৌশল, মতামত, সম্পর্ক, জিনিসপত্র আর স্মৃতির। ফলাফল হয় আওয়াজ, নিয়মিত চাপ, কোনো রকম গঠন ছাড়া। মন যখন সবকিছুর ভিড়ে ঢেকে যায় তখন পরিষ্কারভাবে কাজ করার ক্ষমতা হারায়। স্টোইসিজম সেই আওয়াজ কাটিয়ে দেয়। এটা শেখায় বাদ দেওয়া, দেখায় যে দক্ষতা বাড়ে নতুন কিছু যোগ করে নয়, বরং দুর্বলতা দূর করে। গঠন ছেড়ে দেওয়া মানে হলো বুঝে নেওয়া যে নিয়ন্ত্রণটা বাছাই করা। তুমি ফলাফল নিয়ন্ত্রণ করতে পারো না, অন্যদের ভাবনা বা বাহ্যিক কোনো কিছুর স্থায়িত্ব নিয়ন্ত্রণ করতে পারো না। তুমি নিয়ন্ত্রণ করো তোমার মনোযোগের দিক, তোমার মনের ভঙ্গি আর তোমার কাজের ধারাবাহিকতা। বিচ্ছিন্নতা এখান থেকে শুরু হয়। যখন মনোযোগ বিশৃঙ্খলা থেকে ফিরে আসে তখন স্টোইক ঠান্ডা থাকার জন্য বিচ্ছিন্ন হয় না, সে বিচ্ছিন্ন হয় কারণ মনোযোগ সেটা দাবি করে।
সে জানে যা পরিবর্তন করা যায় না সেই জিনিসে ছড়িয়ে থাকা মনোযোগ এক ধরনের অকারণে সময় নষ্ট, প্রতিটা অভিযোগ, প্রতিটা আটকে থাকা মন, প্রতিটা রাগ একটা শক্তির ফাঁস। ছেড়ে দেওয়ার শৃঙ্খলা মানে ওই ফাঁসগুলো বন্ধ করা, যাতে শুধু উদ্দেশ্যমূলক গতিই থাকে। জীবন সবসময় রূপ বদলায়, যা একসময় স্থির মনে হতো সেটাই বদলে যাবে। যাদের ওপর তুমি ভরসা করো তারা দূরে সরে যাবে। পুরনো সাফল্যের ওপর গড়ে ওঠা তোমার পরিচয় ম্লান হয়ে যাবে। যদি তুমি এই স্বাভাবিক পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করো, তুমি কষ্ট পাবে। যদি মানিয়ে নাও, তুমি বিকশিত হবে। একজন স্টোইক শিখে নেয় চলমান অবস্থায় স্থির থাকতে, যাতে চারপাশ যতই বদলাক সে অটুট থাকে। ছাড়তে শেখার জন্য প্রথমেই সচেতন হতে হয়। বুঝতে হয় কী জিনিস তোমার আবেগকে অতীতে আটকে রাখে। বুঝতে হয় কি তোমার মনকে টানছে এমন কিছু দিকে যা তুমি নিয়ন্ত্রণ করতে পারো না। সচেতনতা নিজেই মুক্তি। যখন তুমি আসক্তির কাজ করার পদ্ধতি দেখো, তখন তার ক্ষমতা কমে যায়। এটা একটা অভ্যাস যা তোমার থেকে ধীরে ধীরে সরিয়ে নেওয়া যায়। বাস্তবতাকে যেমন আছে তেমন মেনে নিয়ে সচেতনভাবে অভ্যস্ত হয়ে ওঠার মাধ্যমে। কেবল ইচ্ছাশক্তি দিয়েই শান্তি পাওয়া যায় না, এটা বোঝাপড়ার মাধ্যমে তৈরি করতে হয়। স্টোইক দর্শনের মানুষ ক্ষতির প্রকৃতি বিশ্লেষণ করে, পরিবর্তনের আকাঙ্ক্ষার, যতক্ষণ না ওরা নিজেদের নিরপেক্ষ রূপ প্রকাশ করে। সে শিখে যে বাহ্যিক কোনো কিছু তার ওপর আসলেই কোনো শক্তি রাখে না। ঘটনা ঘটে, ব্যাখ্যা ওদের গুরুত্ব দেয়। ছেড়ে দেওয়া মানে ব্যাখ্যা সরিয়ে ফেলা আর আবার পর্যবেক্ষণে ফিরে আসা। এই অনুশীলন কোনো নিষ্ক্রিয় কাজ নয়, এটা বিকৃতি দূর করার সক্রিয় প্রক্রিয়া। এটা ধারাবাহিকভাবে দৃষ্টিভঙ্গি পরিশোধনের কাজ, যতক্ষণ না শুধু সত্যটাই থাকে। ছেড়ে দেওয়া মানে স্পষ্টভাবে দেখা যে আসলে কোনো জিনিসই তোমার কখনো আসলেই ছিল না। মালামাল নয়, মানুষ না, মর্যাদা না। তুমি ছিলে এক অস্থায়ী রক্ষক, ক্ষণস্থায়ী রূপের। যা চলে যায় তা কখনো টিকেই থাকার গ্যারেন্টি ছিল না। বিদায় নেওয়া শক্তি হয়ে ওঠে যখন সেটা কষ্ট ছাড়া করা হয়। রাগ ছাড়া ছেড়ে দেওয়া মানে তুমি নিজের অন্তরের রাজত্ব করো, এটা প্রমাণ করা। এই মনোভাব উদাসীনতা নয়, এটা শান্ত মনের অবস্থা। বাস্তবতার সাথে লড়াই না করার ইচ্ছা। এটা ইচ্ছেকৃত সিদ্ধান্ত। যখন অন্যরা অসম্ভব কিছু ধরে রাখতে গিয়ে নিজেকে ফুরিয়ে ফেলছে, তখন তুমি নিজের ভূমিকায় থাকা। বেশিরভাগ মানুষ যোগসূত্রকে সমান মনে করে, সাবধানে। কিন্তু আসল যত্ন মানে নিয়ন্ত্রণ নয়। তুমি কোনো কিছু ভালোবাসতে পারো আর সেটাকে ছেড়ে দিতে পারো। তুমি অতীতকে সম্মান করতে পারো, কিন্তু তার ভেতরে আটকে থাকতে হবে না। তুমি পুরো মনোযোগ দিয়ে কাজ করতে পারো, আর তারপর সময় শেষ হলে সজলভাবে পিছিয়ে আসতে পারো। এটাকেই বলে স্টোইক মনের বিচ্ছেদ, জড়িত থাকা কিন্তু মালিকানায় না থাকা। জীবনের একটা ছন্দ আছে যা জোর করে তৈরি করা যায় না। যখন তুমি সেই ছন্দের সাথে মানিয়ে নাও, তখন প্রতিবাদ দূর হয়ে যায়। ছেড়ে দেওয়াই হলো সেই মানিয়ে নেওয়ার পথ। এটা মানসিক জায়গা খালি করার মতো, যাতে সঠিক দিশা বেরিয়ে আসে। যারা ছেড়ে দিতে পারে না তারা ভূত প্রেত অন্যদের কথা নিয়ে ভরে থাকে, অনুশোচনার ভার, কল্পিত ভবিষ্যতের গোলমাল। ধৈর্যের মানুষ চায় নীরবতা, শূন্যতা নয়। নীরবতা তাকে সঠিকভাবে চলতে সাহায্য করে। প্রত্যেকটা ছেড়ে দেওয়ার কাজ শৃঙ্খলা বাড়ায়। এটা শেখায় তুমি যেগুলো আগে অপরিহার্য মনে করো সেগুলো ছাড়াই বেঁচে থাকতে পারো। এভাবেই স্বাধীনতা শেখা যায়, পালিয়ে নয়, সম্পর্কের নিয়ন্ত্রণে। স্বাধীন হওয়া মানে সবকিছু নিজের হওয়া নয়। এটা মানে এমন কোনো কিছুর ওপর নির্ভর না করা যা থেকে তোমাকে বঞ্চিত করা যেতে পারে। পৃথিবী এমনভাবে বদলায় যে কখনো মনের গতিতা ধরতে পারে না। প্রযুক্তি বাড়িয়ে তোলে বিভ্রান্তি, মতামতগুলো প্রতিদিনই সবকিছু বদলায়। অর্থনীতি ওঠানামা করে, মর্যাদা আসে এবং হারায়। যদি তুমি তোমার পরিচয় গড়ো অস্থির জিনিসের ওপর, তবে প্রতিটি ওঠাপড়ায় তুমি কষ্ট পাবে। ধৈর্যের মানুষ তার পরিচয় গড়ে নিজের নিয়ন্ত্রণের ওপর, এমন নীতির ওপর যা কেনা যায় না, বিক্রি হয় না বা বাতিল করা যায় না। ছেড়ে দেওয়া একটা এককালীন কাজ না, এটা একটা জীবনযাপন। এটা ছোট ছোট ধারাবাহিকভাবে আঁকড়ে ধরতে না চাওয়া দিয়ে অভ্যাস করা হয়। তুমি আর ঝগড়া করো না যখন সেটা আর কোনো কাজে আসে না। তুমি পুরনো ঘটনা বারবার ফিরে দেখো না, যেগুলো নতুন কিছু শেখায় না। তুমি নিজেকে পুরনো ধারণার মাধ্যমে সংজ্ঞায়িত করতে চাও না। গল্পগুলো প্রত্যেকবার না বলার মধ্যেই শক্তি জমে। নির্লিপ্ত হয়ে বাঁচা মানে সবকিছু হালকা হাতে ধরা। তুমি জোরে জোরে জড়াও, কিন্তু কোনো দ্বিধা ছাড়াই ছেড়ে দাও। তুমি মেনে নাও শেষ হওয়াটা বাস্তবতার একটা অংশ। কিছু শেষ হলে তুমি তার প্রতি শ্রদ্ধা দেখাও, সেটা সুন্দর করে শেষ করতে দাও। যা তোমার পেছনে ফিরে গেছে তার পেছনে দৌড়াও না। তুমি স্পষ্টতা আর নিয়ম মেনে সামনে তাকাও। ধৈর্যের মন ক্ষতির আগে ভেঙে পড়ে না, কারণ সে কখনো স্থায়িত্বের ওপর নির্ভর করেনি। সে বুঝে সব কিছুই অস্থায়ী। অতএব সচেতনে স্পর্শ করে, ভালোবাসে বিনা মালিকানায়, কাজ করে বিনা আবেগের আসক্তিতে, দেয় বিনা প্রত্যাশায়।
এটাই সেই শান্ত শক্তি যা ছেড়ে দেওয়ার মধ্য থেকে আসে, একটি শক্তি যা বাইরের ওঠাপড়ার প্রতি অজেয়। বিচ্ছিন্নতা মানে পিছিয়ে যাওয়া নয়, এটা প্রচেষ্টার সর্বোত্তম ব্যবস্থাপনা। তুমি জীবন থেকে নিজেকে সরিয়ে রাখো না, তুমি জীবনের সাথে তোমার সম্পর্ককে পরিশোধন করো। তুমি প্রতিক্রিয়া দেখানো বন্ধ করো, তুমি প্রতিক্রিয়া শুরু করো। তুমি নীতিমালা থেকে কাজ করো, অনুভূতি থেকে নয়। তুমি তোমার মান বজায় রাখো, পৃথিবী যেভাবেই হোক। তোমাকে কেউ প্রশংসা করবে, কেউ প্রত্যাখ্যান। যারা ছেড়ে দিতে শিখেছে তারাই একটা অচল কেন্দ্র হয়ে ওঠে এই চলমান পৃথিবীতে। তাদের উপস্থিতি অন্যদের শান্ত করে, তাদের কথা ওজনদার, কারণ তা আসে এক জায়গা থেকে যা হতাশায় ছোঁয়া হয়নি। তারা আর নিয়ন্ত্রণের পিছনে দৌড়ায় না, কারণ তারা নিজেই নিয়ন্ত্রণের অবতার। তাদের শান্তি কোনো বিরতি নয়, এটা চলার মধ্যে নিখুঁত সমন্বয়। ছেড়ে দেওয়া একটা বিশ্বাসের কাজ, নিজের পুনর্গঠন করার, মানিয়ে নেওয়ার, ক্ষতির পরও অখণ্ড থাকার ক্ষমতার ওপর বিশ্বাস। এটা প্রমাণ করে তোমাকে সংজ্ঞায়িত করে যা, সেটা তোমার ভিতরেই। যা চলে যায় তা তোমার শক্তি নিয়ে যায় না, যা শেষ হয় তা তোমাকে শেষ করে না। যখন তুমি নিজের সক্ষমতার ওপর বিশ্বাস করা শিখো, তখন মুক্তি দেওয়াও শিখে যাবে। তুমি বুঝবে যে আত্মা টিকে থাকে সেটা সম্পদ বা স্বীকৃতির ওপর নয়, শৃঙ্খলা আর স্পষ্টতার ওপর গড়ে ওঠে। স্টোয়িক দর্শন মানে অস্থায়িত্বকে মেনে নেওয়া, কারণ সে নিজেকে এমনভাবে গড়ে তুলেছে যে সেটা সহ্য করতে পারে। সে এমনভাবে প্রশিক্ষিত যে সবকিছু বদলালেও সে অখণ্ড থাকে। ছেড়ে দেওয়া মানে অনুভূতি মুছে ফেলা নয়, এটা মানে তার প্রভাব নিয়ন্ত্রণ করা। যা অনুভব করতে হবে তা অনুভব করো, কিন্তু সেটা তোমার দিক নির্দেশনা নিয়ন্ত্রণ করতে দিও না। তুমি সেটা প্রক্রিয়াজাত করো। বেদনাকে নিজের পরিচয় বানিয়ে নিও না। তুমি হতাশাকে একটা ঢেউয়ের মতো পাথরের মধ্যে দিয়ে চলে যেতে দাও। কাঠামো থাকে ঠিকই, অনুভূতি ম্লান হয়ে যায়। প্রতিদিন বিচ্ছিন্নতার একটা নতুন পরীক্ষা দেয়, একটা ছোট্ট স্মরণ করিয়ে দেয়, নিয়ন্ত্রণ সবসময় আমাদের পছন্দ মতো হয় না। ফোনটা উত্তর ছাড়া রয়ে যায়, সুযোগটা ফিকে হয়ে যায়, পরিকল্পনাটা ভেঙে যায়। প্রতিটা ঘটনা একটা সুযোগ, অনুশীলনের জন্য, লক্ষ্য করার জন্য, নিঃশ্বাস নেবার জন্য, এমন জায়গায় কাজ করার জন্য যেখানে কাজ সত্যিই ফলপ্রসূ। বাকি সব ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়াই শান্ত থাকার ভিত্তি। সেটা না হলে শৃঙ্খলা জোর জবরদস্তিতে পরিণত হয়, কিন্তু শৃঙ্খলা যখন প্রবাহে পরিণত হয় তখন সেটা জীবনের সঙ্গে খাপ খায়। একজন স্টোয়িক জীবনটা সোজা সাপটাভাবে এগিয়ে নিয়ে যায়, অতীতের ছায়ায় আটকে না থেকে, ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে না গিয়ে। তার শক্তি হল সময়ের সঙ্গে থাকা, কিন্তু আবেগ থেকে দূরে থাকা, চিন্তা ছাড়াই কাজ করা, অভিযোগ না করে সহ্য করা। তুমি শক্তি হারাও না যখন ছেড়ে দাও, তুমি সেটা ফিরে পাও। তুমি পরিস্থিতির হাতে শক্তি ছাড়ো না, তুমি তোমার শান্তি বাইরের পরিস্থিতির কাছে ভাড়া দাও না। তুমি সেটা নিয়ে আসো সেই একমাত্র জায়গায় যেখানে এটা থাকা উচিত, অর্থাৎ নিজের নিয়ন্ত্রণের মধ্যে। ছেড়ে দেওয়া হল নিখুঁত দক্ষতার এক রূপ। এটা সেই স্থির হাত যা ঠিক তখন দড়ি ছাড়ে যখন টানার কোনো মানে থাকে না। এটা সেই শান্ত মন যা বিরোধিতায় কোনো মূল্য দেখে না। এটা সেই নিয়ম মেনে চলা আত্মা যা বাস্তবতাকে বাধা না দিয়ে নিজে নিজেই গড়ে ওঠার বিশ্বাস রাখে। আবেগ শুরু হয় ব্যাখ্যা দিয়ে। মন কোনো কিছু অপরিহার্য বলে চিহ্নিত করে, তারপর সেই লেবেলকে অনুভূতির মাধ্যমে রক্ষা করে। প্রতিটি রক্ষা হয়ে ওঠে পরিচয়ের একটা সুতো, যতক্ষণ না সেই আবেগ আর নিজের থেকে আলাদা মনে হয় না। দার্শনিক সেই ব্যাপারটা বোঝে। এই প্যাটার্নটাই চিনতে পারতেই সেটাকে থামিয়ে দেওয়া হয়। যখন চিন্তা আর অনুভূতি মিশে যায় তখন একটা চক্র শুরু হয়। চিন্তা অনুভূতি তৈরি করে, অনুভূতি চিন্তাকে আরও শক্তিশালী করে, এবং মন নিজেকেই একটা ইকোর মধ্যে বন্দী করে ফেলে। বিচ্ছিন্নতা শুরু হয় যখন একাত্মতার বদলে পর্যবেক্ষণ আসে। তুমি নিজে প্রক্রিয়ার অংশ না হয়ে প্রক্রিয়াটা দেখো। দেখো কিভাবে একটা চিন্তা নিজের অবস্থান গড়ে তুলতে চায়, কিভাবে একটা অনুভূতি নিজের অস্তিত্বের কোনো না কোনো যুক্তি খুঁজে বের করতে চায়, কিভাবে দুটোই টিকে থাকতে বারবার আবৃত্তির ওপর নির্ভর করে। প্রতিটি আসক্তির নিচে থাকে একটা মানসিক ট্রিগার, হারানোর ভয়, লালসা, ভ্যালিডেশন, পরিবর্তনের বিরুদ্ধে প্রতিরোধ। স্টোয়িকদের কাছে এগুলো বিচার ছাড়া দেখা হয়। তারা দেখেন কিভাবে মন অজানাকে ঠেকায়, কিভাবে মন একে চুপ থাকার বদলে গল্প বানায়। ছেড়ে দেওয়া মানে সেই সব গল্প কেটে ফেলা, যাতে শুধু কাঁচা অনুভূতি থাকে, কোনো বর্ণনা ছাড়া আবেগ, কোনো ব্যাখ্যা ছাড়া অনুভূতি। যখন গল্প ভেঙে পড়ে তখন আবেগের জ্বালানি শেষ হয়ে যায়। সেটা এখনও থাকে, কিন্তু দ্রুত চলে যায়, যেন খোলা স্থানের মধ্যে বাতাস বয়ে যায়। শরীর শিখে যায় যে তা অস্বস্তি অনুভব করলেও নিজেকে সেটাই বলে চিনে নেয়। সেই স্বীকৃতি পুরো সিস্টেমটাই বদলে দেয়, আর কিছুই রক্ষা করার থাকে না বলে চেপে ধরার দরকার পড়ে না। বিচ্ছিন্নতা তোমাকে অনুভূতিহীন করে না, বরং সেটা তোমাকে নতুন করে গড়ে তোলে। আবেগের মূল থাকে, কিন্তু সেটা স্বচ্ছ হয়ে যায়। অনুভূতিগুলো স্বাভাবিকভাবেই ওঠানামা করে। নিয়ন্ত্রণ আসে দমন করে নয়, বরং পরিষ্কার সচেতনতা দিয়ে। একজন ধৈর্যশীল মানুষ তার প্রতিক্রিয়ার মাঝখানে দাঁড়িয়ে সেগুলোকে আবহাওয়া যেমন চলে যায় তেমনি বাস্তব, প্রাণবন্ত এবং অস্থায়ী হিসেবে দেখে।
একটা নিয়ন্ত্রিত মন অনুশীলন করে। প্রতিদিনের ঘটনা, প্রতিটা বিরক্তি, হতাশা বা প্রশংসার মুহূর্ত এক ধরনের পরীক্ষা নিরীক্ষা। মূল প্রশ্ন একটাই, এটা নিয়ন্ত্রণ বাড়ায় না কমায়? যদি কমায় তাহলে ছাড়পত্র চলে আসে। সময়ের সঙ্গে স্নায়ুতন্ত্র মানিয়ে নেয়, তুমি ছেড়ে দিতে সাবলীল হয়ে ওঠো, কারণ তোমার শরীর শিখে যায় নিরাপত্তা থাকার জন্য কোনো জিনিসের মালিকানা দরকার নেই। প্রত্যেকবার আলগা হওয়ার অভ্যাস তোমার মস্তিষ্কে উত্তেজনা এবং প্রতিক্রিয়ার মধ্যে দূরত্ব তৈরি করে। সেই ফাঁকের মধ্যেই স্বচ্ছতা আসে, সেই ফাঁকের মধ্যেই থাকে মুক্তি, এমন একটা শক্তি যা তোমাকে স্বাভাবিক প্রতিক্রিয়ায় আটকে না থেকে নিজের ইচ্ছায় কাজ করার ক্ষমতা দেয়। স্টোইক সেই জায়গাটা গড়ে তোলে যতক্ষণ না সেটা তার জীবনের ধরন হয়ে ওঠে। যা আগে তাকে উত্তেজিত করত, এখন সেটা তাকে শেখায়। যা আগে তাকে ঘিরে রাখত, এখন সেটা তাকে পথ দেখায়। অনুভূতিকে ছেড়ে দেওয়া মানে সেটা প্রত্যাখ্যান করা নয়, এটা উপলব্ধির নিখুঁত রূপায়ণ। তুমি প্রথম মুহূর্তে ধরার জন্য যে আগ্রহ অনুভব করো, যা রাখতে চাও তার চারপাশে চিন্তার আটসাট ভাবটা চিনতে শুরু করো। সেই সময় সচেতনতা এসে মাঝখানে এসে পড়ে। তুমি শ্বাস নাও, লক্ষ্য করো, আর আটসাট ভাবটা ঢিলেঢালা করে দাও। বুঝতে পারো, চাওয়া মানেই মনোযোগ, আর ছেড়ে দেওয়া মানেই মুক্তি। এই প্রক্রিয়াটা একটা ছন্দে পরিণত হয়। স্বীকৃতি, ছাড়ো। সঙ্গীত, ফিরে যাও। লাগা পড়ার স্বীকৃতি, চাপ মুক্ত করা, উপস্থিতিতে ফিরে আসা। প্রতিটি চক্র সচেতনতা মজবুত করে যতক্ষণ না সেটা স্বভাব হয়ে যায়। তুমি জগতে চলাফেরা করো, কিন্তু প্রতিটি মিটিংয়ে নিজের টুকরো রেখে যাও না। মন পুরো থাকে, শক্তি কেন্দ্রীভূত থাকে। বিচ্ছিন্নতা বাস্তব অভ্যাসে থাকতে হবে, না হলে সেটা শুধু তত্ত্বে মরে যায়। একজন ধৈর্যশীল মানুষ শুরু করে তার আশেপাশ থেকে। দৈনন্দিন বিরক্তি, ডিজিটাল গোলমাল, অন্যদের আবেগের দাবি, প্রতিটা নিয়ন্ত্রণের পরীক্ষা। ছোট থেকে শুরু করো। বাধাপ্রাপ্ত হলে থেমো না, রিয়াক্ট করো। সঙ্গীত, অপমানিত হলে অযথা বেকথা বলো না। প্রশংসিত হলে অতিরিক্ত আত্মগ্লানি করো না। এগুলো নিয়ম না, বরং বারবার করা অভ্যাস। প্রতিটি অভ্যাস তৈরি করে শান্ত ও সঠিক কাজ করার স্বভাব। দর্শনই এই অভ্যাসকে রূপ দেয়। এপিকটিটা শিখিয়েছেন, ঘটনা আমাদের ব্যথিত করে না, শুধু আমাদের সেই ঘটনার বিচার ভাবনা করাই ব্যথা দেয়। আধুনিক জীবনেও একই কথা প্রযোজ্য। স্ক্রিন, সময়সূচি, সামাজিক শব্দ, এসব নিরপেক্ষ, অর্থাৎ এগুলোকে আমরা যেভাবে বুঝি তাতে এগুলো বিশৃঙ্খলায় পরিণত হয়। নিয়ন্ত্রিত মন সবসময় ছাঁকনি দিয়ে দেখে, কি আমার, কি নয়, এটাই বাস্তব। শান্তির পাহারাদারি করা, ছেড়ে দেওয়া একটা মাসেল, যেটা ঘষা মাজার মাধ্যমে শক্তিশালী হয়। রেগে গেলে একটু সময় নেয়া, নিজের মতামত আটকে রাখা যতক্ষণ না পরিষ্কার হয়। ফলাফলের সাথে ছেড়ে দেওয়া কিন্তু চেষ্টা চালিয়ে যাওয়া। এগুলোই স্বাধীনতার ছোট ছোট অনুশীলন। তুমি তোমার মনের কাছে শেখাচ্ছ যে অনুভূতি তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে না, নীতি করতে পারে। প্রতিটা সকাল একটা রিসেট হয়ে যায়। একজন ধৈর্যশীল মানুষ দিনের শুরুতে নিজেকে টাথে, তার কাছে যা নিয়ন্ত্রণে তার নামকরণ করে এবং বাকিটা ছেড়ে দেয়। সারা দিন ধরে সে তার মনোভাব ঠিক করে। মনোযোগ হতাশা বা বিভ্রান্তির দিকে গেলে নিজেকে ফেরায়। সন্ধ্যায় সে কোনো বিচার না করে ভাবনা করে, প্যাটার্নগুলোকে তথ্য হিসেবে দেখে, ব্যক্তিত্ব হিসেবে নয়। এই নিয়ম তার ভিতরের শান্তি ধরে রাখে। শৃঙ্খলা যদি দর্শনের সঙ্গে না থাকে তাহলে সেটা যান্ত্রিক হয়ে যায়, আর দর্শন যদি শৃঙ্খলার ছাড়া থাকে তখন সেটা ফাঁকা কথা। দুটো একসাথে মিললে আসল দক্ষতা আসে। চিন্তা কর্মকে তীক্ষ্ণ করে, কর্ম চিন্তার সত্যতা প্রমাণ করে। মিলিয়ে তারা জীবন্ত একজন স্টোইক হয়ে ওঠে, যে শান্তির কথা বলে না, বরং চলাফেরার মধ্যেই সেটা বুকে ধারণ করে, শোরগোলের মধ্যে দিয়েও। এভাবে বাঁচতে হলে জীবনের নাটকীয়তা কমিয়ে সেটাকে একটা নির্দিষ্ট পথে নিয়ে যেতে হয়। ব্যবহারিক বিচ্ছিন্নতা মানে অগোছালো পরিস্থিতিতেও স্থির থাকা, চাপের মধ্যে দক্ষ থাকা, আবেগের মাঝে স্পষ্ট থাকা, মানে উদ্দেশ্যে দৃঢ় থাকা আর পদ্ধতিতে নমনীয় থাকা। এই সমন্বয় দৈনন্দিন জীবনের প্রতিটা মুহূর্তকে ট্রেনিংয়ে বদলে দেয়। প্রতিটা মুখোমুখি হওয়া, প্রতিটা বিরক্তি, প্রতিটা নীরবতা, সবকিছু একটা সচেতনভাবে নিয়ন্ত্রিত জায়গা হয়ে ওঠে। এই দর্শন আর শৃঙ্খলার মিশ্রণ সহজতা দেয় না, কিন্তু দেয় নিয়ন্ত্রণ। তুমি এখনও পৃথিবীটা অনুভব করবে, তবে সেটা তোমার ভিতরের অবস্থা আর কারো নিয়ন্ত্রণে থাকবে না। তুমি এখনও উচ্ছ্বাস নিয়ে কাজ করবে, কিন্তু তোমার উচ্ছ্বাস নিয়ন্ত্রিত হবে নীতিমালা দিয়ে। এটাই স্টোইক উপায়। মনোযোগী, শক্তিশালী, শান্তিতে অটল। আরামের শেষেই ধৈর্যের শুরু। প্রথমে শরীর দুর্বল হয়, তারপর মন আপত্তি করে, আর শেষ পর্যন্ত ইচ্ছাশক্তি পরীক্ষা হয়। ক্ষতি এই ক্রমটাকে তীক্ষ্ণ করে। এটা প্রতিটি স্থিতিশীলতার ভ্রান্তি, প্রতিটি ন্যায়ের প্রত্যাশাকে উন্মোচন করে। সেই উন্মোচনে ধৈর্য জন্মায়। স্টোইক কেউ যন্ত্রণা খুঁজে বেড়ায় না, কিন্তু সে তার পাঠগুলো স্বাগত জানায়। ব্যথা কোনো শাস্তি নয়, এটা অংশগ্রহণের প্রমাণ। যখন জীবন কোনো গুরুত্বপূর্ণ কিছু ছিনিয়ে নেয়, একজন মানুষ, একটা স্বপ্ন, একটা নিশ্চিততা, তখন প্রথম ধাক্কাটা স্বাভাবিক। দুঃখ আসে হঠাৎ করে। ধৈর্যশীল মানুষ সেটা চাপ দেয় না,
সে অনুভূতিটাকে যেতে দেয়, কিন্তু সেটা তার আচরণ নিয়ন্ত্রণ করতে দেয় না। সহ্য করার মানে ব্যথা নেই এমন নয়, এটা হচ্ছে ব্যথার মধ্যে শান্ত থাকা। ক্ষতির মাঝেও টিকে থাকা মানে যুক্তি আর অনুভূতির মধ্যে সঠিক সমন্বয় প্রতিষ্ঠা করা। উন্নত দুঃখতা শুরু হয় যখন সহ্য করার মধ্যে নীরবতা আসে। শুরুতে শক্তি প্রতিরোধ করে, পরিণত শক্তি মেনে নেয়। স্টোইক শিখে যায় ক্ষতি হলে তাকে অতিরঞ্জিত না করে সামলাতে, আগাতে হয়, শেষ কথা না চেয়ে। সে বোঝে প্রতিটি ক্ষতি পরিচয়কে পরিশোধিত করে। যা ছিল তার ওপর নির্ভর করত সেটা জ্বলে শেষ হয়ে যায়। যা থাকে তা হলো কাঠামো, পাতলা, শক্ত, ভাঙতে না পারার মতো। ক্ষতির মধ্যে ধৈর্য হলো এক ধরনের পরিশোধন প্রক্রিয়া। এটা এক এক করে ভ্রান্তি দূর করে, যতক্ষণ না কেবল সত্য দাঁড়িয়ে থাকে। তুমি বুঝতে পারো মালিকানায় গড়া সুখ ভেঙে যায়, সত্যতা পেলে গড়া মানে মুছে যায়। একমাত্র স্থির ভিত্তি হলো চরিত্র, যে শৃঙ্খলা তোমাকে ঠান্ডা মাথায় থাকতে শেখায় যখন চারপাশের পৃথিবী নিজের রূপ বদলাচ্ছে। সাহসের সঙ্গে সহ্য করা মানে আর আরাম আশা না করা। শৃঙ্খলা আশা করো, পরীক্ষা আশা করো, অস্থায়িত্ব আশা করো। যখন এই প্রত্যাশাগুলো ইচ্ছেকে বদলে দেয়, শান্তি ফিরে আসে। জীবন এখনও ব্যথা দেয়, কিন্তু আর অবাক করে না। তুমি অবাক হইতে পারো না। স্টোইক সহ্য করে কারণ সে ব্যথা থেকে মুক্ত নয়, বরং সে আর ব্যথাকে অন্যায় হিসেবে দেখে না। ক্ষতি শেখায় সামঞ্জস্য, এটি মায়াজালে থেকে আলাদা হতে বাধ্য করে। যখন নিজের পরিচয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত কিছু হারাও, তখন শেখো কি ছিনিয়ে নেওয়া যায় না। সততা, স্পষ্টতা, পরিশ্রম। স্টোইকরা শুধু এগুলোতেই বিনিয়োগ করে। বাইরের জিনিস চলে যেতে পারে, যা ভিতরে সেটাই টিকে থাকে। এই বিচ্ছেদই দক্ষতার পরিচয় দেয়। একজন স্টোইকের ধৈর্য ঠান্ডা অস্বীকার নয়, এটা কষ্টের মধ্যে নিখুঁততার খেলা। সে সচেতনভাবে কষ্ট সহ্য করে, ভেঙে পড়ে না, হতাশায় ফিরে যায় না। সে কষ্টকে দৃষ্টিভঙ্গি পরিশোধ করতে দেয়। যতক্ষণ না সেটা জ্ঞানে পরিণত হয় ততক্ষণ অধ্যয়ন করে। কষ্ট তাকে মাপ শেখায়, সত্যিই গুরুত্বপূর্ণ কি কখনো হয়নি। এর মধ্য দিয়ে সে হালকা হয়ে যায়, দ্রুত, শান্ত। যখন তুমি যথেষ্ট ক্ষতি সহ্য করো, তখন কিছু একটা বদলে যায়। হারানোর ভয় ম্লান হয়ে যায়। তুমি নির্ভয়ে জীবনকে পার করা শুরু করো। তুমি আরও উদার হয়ে ওঠো, কথা বলো স্পষ্টভাবে, নিরাপত্তার প্রয়োজন ছাড়া কাজ করো। তুমি ইতিমধ্যেই টিকে থাকার প্রমাণ দিয়েছেন। সেই প্রমাণ তোমার ভিত্তি হয়ে দাঁড়ায়। ক্ষতির মধ্যে সহ্য করার ক্ষমতা এক অন্যরকম স্বাধীনতা গড়ে তোলে। সবকিছু বদলালেও অটুট থাকার ক্ষমতা। সহ্য করা মানে হলো যখন সবকিছু বদলায় তখনও ঠিক থাকাটা। জীবন খুলে যায়, হারিয়ে গেলেও নীতিমালা মেনে চলাটাই শেষ পরীক্ষা স্টোইক শৃঙ্খলার। এটা হলো শক্তির সবচেয়ে পরিশুদ্ধ রূপ। ধ্বংসের মাঝে শান্ত থাকা, হারানোর পরে আবার গড়ে ওঠা। সব নীরবতায় শুরু হয়, আওয়াজ কমে যায়, পৃথিবী থমকে যায়, আর যা থাকে তা হলো সত্যের খালি জায়গা। স্টোইক দাঁড়িয়ে থাকে মায়াভ্রম ছেড়ে, আর দ্বিধা ছাড়া আবার শুরু করে। সে জানে পুনরুদ্ধার মানে হারানো জিনিস ফিরিয়ে আনা নয়। এটা হলো যে জায়গাটা রয়ে গেছে সেটার নিয়ন্ত্রণ কে করবে সেটা নতুন করে গড়ে তোলা। প্রথম কাজ হলো পুনর্গঠন, মানে হলো দিশা ঠিক করা। মনকে সামনে তাকাতে হবে। যা শেষ হয়ে গেছে তার চারপাশে ঘোরাফেরা করার কোনো মানে নেই। দিশা ফিরে আসে যখন মন বর্তমানের দিকে ফিরে আসে। প্রতিটি শ্বাস নেওয়া হয়ে ওঠে নির্মাণের অংশ। প্রতিটি ছোট কাজ হয়ে ওঠে পুনর্নবীকরণের ইট। অগ্রগতি আর গতি দিয়ে মাপা হয় না, বরং ধারাবাহিকতায় মাপা হয়। পুনর্গঠন চায় সরলতা, জটিলতা থাকে বিশৃঙ্খলার মধ্যে। স্টোইক এক্সেস সরিয়ে দেয়, বিভ্রান্তি ফেলে দেয়, আর জীবনকে এর মূল নীতি পর্যন্ত নামিয়ে আনে। সকালে উঠে শরীরকে প্রশিক্ষণ দাও, মনকে শান্ত করো, কথা বলো শুধু সঠিকতা। ইচ্ছা নিয়ে কাজ করো। এই মিনিমালিজম কোনো অভাব নয়, এটা নিয়ন্ত্রণের নতুন সংজ্ঞা। শৃঙ্খলা ফিরে এলে গঠন আসে। স্টোইক ধীরে ধীরে অভ্যাস করে তোলে, ঠিক যেন ধাপে ধাপে তৈরি হয় একটা কাঠামো। সকালবেলার রুটিন মনোযোগ ধরে রাখে, শারীরিক পরিশ্রম উপস্থিতি অনুভব করায়, আত্মসমালোচনা বিচার ক্ষমতা ফিরিয়ে আনে। এই প্রক্রিয়া ইচ্ছেকৃতভাবেই বারবার হয়। পুনরাবৃত্তি দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করে। স্টোইক অর্থের পেছনে দৌড়ায় না, সে শৃঙ্খলা সৃষ্টি করে। শৃঙ্খলা অর্থকে আকৃতি দেয়। শৃঙ্খলার মধ্যে দিয়েই গতি আবার নতুন করে জন্ম নিচ্ছে। সে পুরনো জিনিসে ফিরে যাওয়ার জন্য নয়, বরং যা এখন থাকা দরকার তার দিকে উঠে দাঁড়ানোর জন্য আবার তৈরি করছে। প্রত্যেকটা এগিয়ে যাওয়া প্রমাণ যে শক্তি এখনও আছে। শান্ত থাকার প্রতিটা কাজ হতাশার বিরুদ্ধে একটা প্রতিবাদ। পুনর্নির্মাণ জোরে হয় না, এটা ঘটে নীরবতার নিচে, যেখানে ধৈর্যের সঙ্গে চুপচাপ থাকে। প্রতিদিনই একটা শান্ত পুনর্গঠন।
স্টেডিভাবে সমতা খিরে পাওয়া। তুমি অনুপ্রেরণার জন্য অপেক্ষা করো না, তুমি অনুপস্থিতির মধ্যে দিয়ে কাজ করো। হারানো জিনিসের জায়গায় বদলি দিয়ে নয়, আসল জিনিস ফিরিয়ে আনি শক্তি। আবার তৈরি করার সময় কৃতজ্ঞতা ফিরে আসে। আরামদায়ক কৃতজ্ঞতা নয়, টিকে থাকার কঠিন কৃতজ্ঞতা। তুমি বুঝতে শুরু করো কি থাকে হারানোর পরে। শান্ত মস্তিষ্ক, নিয়মবদ্ধ ইচ্ছা, নির্ভরশীলতা ছাড়া কাজ করার ক্ষমতা। এগুলোই আসল স্টোয়িক জীবনযাপনের সম্পদ। আবার তৈরি করা মানে নিজেই নিজের শাসক হওয়া। তুমি নিজের মন, সময়, মনোযোগ নিজের দখলে নাও। নিজেই নিজের ভিত্তি হয়ে ওঠো। বাইরের কিছুই তোমার অগ্রগতি প্রমাণ করে না, কারণ অগ্রগতি নিজেই হয় অন্তর্নিহিত, নীরব, সচেতন, অস্বীকার করার উপায় নেই। স্টোয়িক শান্তির জন্য অপেক্ষা করে না, সে নিজেই তা করে তোলে। সে স্থিতিশীলতার জন্য আকাঙ্ক্ষা করে না, সে নিজেই তা হয়ে ওঠে। পুনর্নির্মাণের মাধ্যমে ক্ষতি রূপান্তরিত হয় ধৈর্যের প্রমাণে। যে মানুষ সহ্য করে সে মানুষ সৃষ্টি করে, আর ধৈর্য থেকে জন্ম নেওয়া সৃষ্টি বহন করে শান্তির সেই কর্তৃত্ব, যার মাঝে ঝড়কে ইতিমধ্যে পেরিয়ে যাওয়া শক্তি থাকে। পুনর্নির্মাণের পর নীরবতা গাঢ় হয়, স্টোয়িক শূন্যতার মুখোমুখি হয়, সেই স্থান যেখানে আসক্তি বিলীন হয় এবং সব মায়াজলে ছাই হয়ে যায়। এটা নয় ভয় পাওয়ার মতো শূন্যতা না, বরং নিয়ন্ত্রণের কাঁচা ক্যানভাস। অনুশীলিত মন এই নীরবতাকে ছুটে পালায়, আর সেখানে শব্দ, বিভ্রান্তি বা মিথ্যা অর্থ ঢুকিয়ে দেয়। নিয়ন্ত্রিত মন থাকে স্থির, সে শূন্যতার সামনে দাঁড়িয়ে শ্বাস নেয়। শূন্যতা মানে অস্পষ্টতা নয়, এটা সম্পূর্ণ সম্ভাবনার জায়গা, যেখানে কোনো আবেগ নেই। এটা সেই অস্পষ্টিত মাঠ থেকে ইচ্ছা জন্ম নেয়। যখন কেউ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়, সে হারিয়ে যায় না, সে সেই জায়গা হয়ে ওঠে যেখানে সিদ্ধান্ত আবার জন্ম নেয়। সেই শূন্যতাকে ভয় না পেয়ে তাকানো মানে হলো সাক্ষাৎ করা। নিজেকে দেখো, কোনো সাজসজ্জা বা ভান ছাড়া। সঙ্গীত, স্টোয়িক দার্শনিক এ কথাটা বোঝে। সে জানে যে অনেকেই যাকে অর্থ বলে মনে করে, আসলে সেটা উদ্দেশ্যের আড়ালে লুকানো নির্ভরশীলতা। যখন সেই নির্ভরশীলতাগুলো চলে যায়, তখন সে থাকে অটুট। শূন্যতার প্রথম ধাপ হল বিভ্রান্তি। পরিচয় ছিঁড়ে যায়, মন পরিচিত জায়গা খুঁজে বেড়ায়, কিন্তু কিছুই পায় না। এই হল সেই সীমা যা সাধারণ মানুষকে ভেঙে দিয়ে যায়। স্টোয়িক পিছু হটে না। সঙ্গীত, সে পর্যবেক্ষণ করে, সে নীরবতা পড়াশুনো করে, যতক্ষণ না তা কোনো রূপ নেয়। প্রতিটি ভয়ে যা শূন্যতার মধ্যে উপস্থিতি হল অকুশল ইচ্ছার প্রতিবিম্ব। সঙ্গীত, কোনো প্রতিক্রিয়া ছাড়াই তা সহ্য করা মানে হল শক্তি পুনরুদ্ধার করা, যা আগে মিথ্যা আকাঙ্ক্ষায় ছিন্ন ভিন্ন ছিল। শূন্যতায় ইচ্ছা শেখে বাহ্যিক জ্বালানি ছাড়াই কাজ করতে। এখানে কোনো তালি, কোনো স্বীকৃতি, কোনো প্রশংসার শব্দ নেই, শুধুই নিজেকে মূলত্বে নিয়ে আসা। স্টোয়িক আবার নতুন করে গড়তে শুরু করে, কিন্তু সঙ্গীত এবার নির্মাণটা অন্তর্মুখী। সে ন্যায়ের ভিত্তি বসায়, যুক্তির বিম গড়ে তোলে, নিয়ন্ত্রণের দেয়াল তুলে দেয়। তার স্থাপত্য গড়ে ওঠে শৃঙ্খলা থেকে। সঙ্গীত ইচ্ছা নয়, প্রতিটি সিদ্ধান্ত হয় একটুখানি পাথর, সাবধানে রাখা। এই ধাপটাই আদেশের পুনর্জন্ম। শূন্যতা পরীক্ষা করে যা কিছু থাকে সব আরাম চলে যাওয়ার পর। এটা চায় উদ্দেশ্যের শুদ্ধতা। একসময় যেই ইচ্ছাগুলো পালানোর জন্য ছিল, এখন সেগুলো হয়ে উঠবে সৃষ্টির শক্তি। ধৈর্যশীল সঙ্গীত সেই একই তীব্রতা যা আগে আবদ্ধতায় নষ্ট হতো, এখন নিজের নিয়ন্ত্রণে লাগায়। সে আর জিজ্ঞেস করে না কি চায়, বরং কি নীতির সাথে মিল খায়। এই নীরবতা থেকে গঠন শুরু হয়। উদ্দেশ্য ফিরে আসে, কিন্তু নয় এমনভাবে, লোভ নয়, বরং একটা দিশা। স্টোয়িকের মানে নিজেরাই বেছে নেয়, কুটে পায় না। সে আবেগের পেছনে ছুটে বেড়ায় না। সঙ্গীত বারবার করে তৈরি করে সেটা। সে বোঝে উদ্দেশ্য খুঁজে পাওয়া যায় না, ফোকাস দিয়ে তৈরি করতে হয়। যাকে বেশি মানুষ ভাগ্য বলে, সেটা অবিচ্ছিন্ন মনোযোগের ফল। শূন্যতা থেকে আবার তৈরি করতে গিয়ে স্টোয়িক আলগা ভাবকে পরিকল্পনায় পরিণত করে। সঙ্গীত সে রুটিনকে শিল্পে, পরিশ্রমকে ধ্যানের মধ্যে রূপ দেয়, সরলতাকে শৃঙ্খলায় পরিণত করে। সে বোঝে দক্ষতা, সঙ্গীত হচ্ছে এমন একরকম পুনরাবৃত্তি যা কোনো রাগ ছাড়া করা হয়। কোনো বড় কোনো রহস্য নেই, শুধু অগোছালো পরিস্থিতির ওপর ইচ্ছাশক্তির অবিচল দখল আছে। মানে খুঁজে পাওয়ার চেয়ে মানে গড়ে তোলা যখন শুরু হয়, তখন জীবন হয়ে ওঠে নিজের গল্প লেখার একটা কাজ। একজন স্টোয়িক প্রতিদিনই কাজের মাধ্যমে নিজের গল্প লেখে। তার দিনগুলো সঠিকতা দিয়ে ভরা, তার অভ্যেসগুলো নিয়মের অনুচ্ছেদ, তার অস্তিত্ব যেন এক শান্ত শক্তির পাণ্ডুলিপি। তার কোনো সাক্ষীর প্রয়োজন নেই, শৃঙ্খলাটাই হয়ে ওঠে দর্শক আর পুরস্কার একসাথে। যখন খালি জায়গাটা গঠন হয়ে ওঠে, তখন কিছু নতুন কিছু দেখা দেয়। ভঙ্গুরতা ছাড়া শান্তি। স্টোয়িকের শান্তি আর কোনো দুর্বলতা নয়, ফলাফল বা কোনো জিনিসের ওপর নির্ভরশীল নয়। এটা নিজের থেকেই তৈরি হয়।
স্পষ্টতা আর বারবারের পুনরাবৃত্তির মাধ্যমে টিকে থাকে। হারানোর কোনো ভয় থাকে না, কারণ এটা হারানোর মধ্য দিয়েই গড়ে উঠেছে। যখন ইচ্ছাশক্তি শূন্যতার মধ্য দিয়ে পুনর্জন্ম নেয়, তখন চলাফেরা হয় স্পষ্ট আর জোর করে নয়। একজন ধৈর্যশীল মানুষ জীবনের মধ্য দিয়ে চলে কোনো সন্দেহ ছাড়াই, নীরবতার কোনো ভয় না পেয়েই। তার মধ্যে রয়েছে প্রমাণ যে শান্তির জন্য বাইরের কোনো কিছু দরকার নেই। তার আত্মসংযম আর অনুশীলনের বিষয় নয়, এটা প্রকৃতির পরিশোধিত রূপ। আগে যে শূন্যতাকে ভয় করা হতো, সেটা এখন পবিত্র ভূমি হয়ে ওঠে, যেখানে জন্ম নেয় সব নিয়ন্ত্রণ নিজের হাতে। এখান থেকেই একজন স্টোইক একটা এমন জীবন গড়ে তোলে যা কখনো দুলবে না, কারণ সেটা প্রথমেই শূন্য থেকে বানানো হয়েছে। অর্থ কোনোভাবে পাওয়া যায় না, সেটা তৈরি হয় নিয়ম মেনে চলার মাধ্যমে। স্টোইক শেখে যে উদ্দেশ্য কোনো গুপ্ত ধন নয় যা খুঁজে পাওয়া লাগে, বরং সেটা বারবার অনুশীলন আর নীতিমালা মেনে গড়ে তোলা হয়। সে জানে যে উদ্দেশ্য আবেগের ওপর ভর করে দুর্বল হয়, কিন্তু ধারাবাহিক ইচ্ছাশক্তির মাধ্যমে গড়ে উঠলে একেবারে অটল হয়ে যায়। অর্থ তৈরি করার মানে হল তুমি যা নিয়ন্ত্রণ করতে চাও তার মধ্যে মূল্যবোধ বসানো। নিয়মিত ইচ্ছাশক্তি অপেক্ষা করে না, জোরালো আকাঙ্ক্ষা জ্বালিয়ে দেয়, কাজের মাধ্যমে দিশা তৈরি করে। প্রতিটি সচেতন কাজ লেখকের মতো নিজের গল্প বলে। ধৈর্যশীল মানুষ অর্থ খোঁজে চলাফেরায়, পরিশ্রমে যা নিখুঁত করতে চেষ্টা করে। সবচেয়ে ছোট কাজ, ইচ্ছার সঙ্গে ওঠা, শৃঙ্খলা বজায় রাখা, শুরু করা, শেষ করা, সবই পূর্ণ চেতনা নিয়ে করলে পবিত্র হয়ে ওঠে। এই মুহূর্তগুলোই গুরুত্বের ভিত্তি গড়ে। শৃঙ্খলার মাধ্যমে তৈরি অর্থ ওঠানামা থেকে মুক্ত থাকে। বাইরের স্বীকৃতি চলে গেলেও তা ভেঙে পড়ে না, কারণ এর মূল গভীর। অভ্যন্তরীণ সামঞ্জস্যে স্টোইক বুঝে যে ইচ্ছার নিয়ন্ত্রণ মানে অর্থের নিয়ন্ত্রণ। যখন পৃথিবী সঙ্গীত বদলায়, তার ভিত্তি অক্ষুণ্ণ থাকে। সে অন্যদের স্পষ্টতার উপর নির্ভর করে না, সে নিজের ভিতর থেকে স্পষ্টতা তৈরি করে। নিয়মিত ইচ্ছার মাধ্যমে অর্থ সৃষ্টি করা মানে হল সঙ্গীত, নীতিমালা আর গতির মধ্যে সামঞ্জস্য স্থাপন করা। স্টোইক উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলে, অনুপ্রেরণা পেয়েছে বলে নয়, তার কাঠামো তাই দাবি করে। আবেগ ছেলেই চলে, লয়ই প্রধান হয়ে ওঠে। সেই লয়ই শক্তি, একটানা। কাজের ধমনী মেজাজ বা পরিস্থিতিতে দুলে না। পৃথিবী চায় অবিরত উত্তেজনা, স্টোইক চায় নিয়ম ও শৃঙ্খলা। সে বুঝে গভীরতা থাকতে হলে দিক থাকতে হয়। যতবার শৃঙ্খলাবদ্ধ সঙ্গীত পরিশ্রম করে, ততবার সেই গভীরতা গড়ে ওঠে, রুটিন হয়ে ওঠে দার্শনিকতা। ছোট ছোট কাজে পারদর্শিতা অর্জন করে সে এমন একটা বড় পরিকল্পনা তৈরি করে যা জীবনের ওঠাপড়ার বিরুদ্ধে টেকসই। অর্থ হয়ে ওঠে জমাকৃত। প্রতিদিনের শৃঙ্খলাবদ্ধতা উদ্দেশ্যের ভার বাড়ায়। স্টোইক জানে একটানা মনোযোগ দিয়ে করা একটি কাজ অনেক বড়, হাজারটা অস্পষ্ট ইশারা। তার জীবন গড়া হয়েছে সাবধানী নিখুঁততার উপর। স্পষ্টতা ছাড়া কোনো পদক্ষেপ নেয় না, আর স্পষ্টতা এলে তখনই চলার শৃঙ্খলা। ইচ্ছার মাধ্যমে সৃষ্টির জন্য ধৈর্য লাগে। এমন দিন আসবে যখন নীরবতা ভারী মনে হবে, যখন চলাফেরা অর্থহীন মনে হবে। স্টোইক এই ভারকে কাঠামোর অংশ হিসেবেই মেনে নেয়। সে জানে পুরস্কার ছাড়া বারবার চেষ্টা করলে এমন শক্তি তৈরি হয় যা কোনো আরাম দিয়ে বদলানো যায় না। সে আনন্দের জন্য নয়, সততার জন্য চলে। তার শৃঙ্খলা হয়ে ওঠে ভক্তি। এই ভক্তির মাধ্যমে স্টোইক ব্যক্তি নির্ভরতা থেকে মুক্তি পায়। সে আর বাহ্যিক অর্থের উপর নির্ভর করে না, কারণ সে নিজেই সেটা তৈরি করতে শিখেছে। তার শান্তি ফলাফলের উপর নির্ভর করে না, শুধু কাজ করার উপর নির্ভর করে। তার উদ্দেশ্য স্বীকৃতির ওপর নির্ভর করে না, শুধু সঙ্গতির ওপর নির্ভর করে। প্রতিটি কাজ হয়ে ওঠে এক ধরনের অনুশীলন এবং এক ধরনের ঘোষণা। এই ঘোষণা যে অর্থ তাদেরই যারা সেটা তৈরি করে। এইভাবে জীবন যাপন মানে অপেক্ষার বাইরে চলে যাওয়া। স্টোইক ব্যক্তি কোনো সংকেত খোঁজে না, অনুপ্রেরণার উপর নির্ভর করে না। সে কাজ করে, কাজের মাধ্যমে সে ইচ্ছার প্রমাণ তৈরি করে। পুনরাবৃত্তির মাধ্যমে সে প্রমাণকে শক্তিতে পরিণত করে। শৃঙ্খলার মাধ্যমে সে শক্তিকে অর্থে রূপান্তরিত করে। এটা এক অবিচ্ছিন্ন সৃষ্টির ধারাবাহিকতা, নীরব, ধৈর্যশীল, পরিপূর্ণ। এটা শৃঙ্খলাবদ্ধ অর্থের শিল্প, এমন একটা জীবন গড়ে তোলার জন্য যা অস্তিত্বের জন্য কারও অনুমতি চায় না। স্টোইকের ইচ্ছাশক্তি হয়ে ওঠে আগুনের চুল্লি। প্রতিটি কাজ হয় পরিশীলনের আঘাত, প্রতিদিন হয় নির্মাণের দিন। প্রতিটি মুহূর্ত প্রমাণ যে কোনো বাইরের কিছু দরকার নেই উদ্দেশ্যকে স্থির ও পরিষ্কার রাখতে। যখন শৃঙ্খলা পরিপক্ক হয়, তখন তা বিলীন হয়ে যায়। উপস্থিতি, যা আগে সচেতন ছিল এখন স্বভাব হয়ে গেছে। চেষ্টা হয়ে উঠেছে আন্দোলন, আন্দোলন হয়ে উঠেছে কর্মের স্থিরতা। স্টোইক আর জোর করে নিয়ন্ত্রণ করে না, সে নিজেই নিয়ন্ত্রণের প্রতীক। তার শৃঙ্খলা এমন এক নীরব আকর্ষণে পরিণত হয়েছে যা স্পর্শ করা প্রতিটি জিনিসকে সুশৃঙ্খল করে তোলে। সে এমন নির্ভরতায় চলে যেন কাজ করা আর থাকা আলাদা কিছু নয়। এটাই শৃঙ্খলার মাধ্যমে পরমতত্ত্ব, সেই অবস্থা যেখানে দক্ষতা আর মনোযোগ দাবি করে না।
স্টোইক এতদিন ধরে এত নিখুঁতভাবে চর্চা করেছে যে নিয়ন্ত্রণ তার স্বভাব হয়ে গেছে। তার অভ্যাসগুলো আর বেশি কিছু কাঠামোর মতো লাগে না, এটা যেন মুক্তির মতো লাগে। তার নিয়ন্ত্রণ আর সীমাবদ্ধতার মতো লাগে না, এটা যেন নিখুঁততার মতো লাগে। সে গুণের কথা ভাবে না, ফ্রিকশন ছাড়া সেটা জীবনে আনে। সত্যিকারের দক্ষতা আসে যখন উদ্দেশ্য আর কাজ একত্রিত হয়, ভাবনার আর কাজের মধ্যে ফাঁক চলে যায়। স্টোইকের শান্তি আর সংশোধনের উপর নির্ভর করে না, কারণ সংশোধনের দরকারই থাকে না। তার উপস্থিতি নিজেই সামঞ্জস্য। তাকে কাজ করতে দেখলে মনে হয় দর্শন দেহের মধ্যে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শৃঙ্খলা নিজের বাইরে গিয়ে বিস্তার লাভ করে, সেটা সৃজনশীল হয়ে ওঠে। শক্তি। স্টোইক মানুষ নিজের চারপাশকে কোনো আদেশ ছাড়াই গড়ে তোলে। তার নিয়ন্ত্রণ ছড়িয়ে পড়ে। তার নীরবতায় মানুষ স্থিরতা খুঁজে পায়, তার সাময়িকভাবে দৃঢ়তা অনুভব করে, তার শান্তি ছড়িয়ে পড়ে, তার ধৈর্য সহজেই বিশ্বাসযোগ্য হয়। এটাই সেই শক্তি যা শান্তিতে পরিণত হয়েছে। শৃঙ্খলাবদ্ধ মানুষ আর বিশৃঙ্খলার সঙ্গে লড়াই করে না, সে সেটাকে সাজায়। তার ইচ্ছাশক্তি একটি দিক নির্দেশনার মাঠ হয়ে গেছে, অদৃশ্য হলেও অস্বীকার করার উপায় নেই। যেখানে অন্যেরা নিয়ন্ত্রণ জোরপূর্বক প্রতিষ্ঠা করার চেষ্টা করে, সে শুধু অস্তিত্বে থেকে তা ধরে রাখে। এটা অহংকার নয়, বরং সামঞ্জস্য, যার ফলাফল বছরের ধীরস্থির অভ্যাস, যা অভ্যাসে পরিণত হয়েছে। অতীতের বেঁচে থাকার কৌশল পালিয়ে যাওয়া নয়, সেটা সেই মুহূর্ত যখন নিয়ন্ত্রণের জন্য কোনো প্রতিরোধের দরকার হয় না। একজন স্টোইক মানুষ পৃথিবীর মধ্যে চলাফেরা করে যেন এটা তার নিজের হৃদমের একটা অংশ। কিছুই বাহ্যিক মনে হয় না। প্রতিটি ঘটনা, প্রতিটি দাবি, প্রতিটি নীরবতা তার অন্তরের তাল মিলিয়ে চলে। সে দ্বিধা ছাড়াই কাজ করে, কারণ প্রতিটি কাজ একই উৎস থেকে আসে। কঠোর ইচ্ছাশক্তি যত্ন সহকারে পরিশীলিত। এই পর্যায়ে দক্ষতা হয়ে ওঠে সৃজনশীলতা। স্টোইক আর শুধু কাঠামো তৈরি করে না, সে নিজেই হয়ে ওঠে কাঠামো। আর সে আর খাপ খাইয়ে নিতে চায় না। পৃথিবী তার স্থিতিশীলতার আশেপাশে খাপ খায়। তার অচলতা সৃষ্টি করে নিয়ম, তার শান্তি সৃষ্টি করে গতি। সে প্রতিক্রিয়া দেখায় না, তবুও তার চারপাশে সব কিছু মিলেমিশে যায়। এভাবেই শীতলতা হয়ে ওঠে আধিপত্য। এমন দক্ষতা নয় আওয়াজে বা ঝলমলে বাহারেতে। এটা প্রকাশ পায় যখন সে সমস্যার মাঝে চলাফেরা করে, যখন সে তাড়াহুড়ো ছাড়া কথা বলে, যখন অন্যরা জটিলতার দিকে দৌড়ায়, তখন সে সরলতাকে বেছে নেয়। তার নীরবতা অর্থ বহন করে, কারণ তা অর্জিত নিয়ন্ত্রণের মাধ্যমে। তার উপস্থিতি অন্যদের স্থির করে, কারণ তা প্রমাণ ছড়ায়। প্রমাণ যে শান্তি চলমান অবস্থায়ও থাকতে পারে। এখানেই শৃঙ্খলা শেষ হয় আর পরমত্ব শুরু হয়। ধৈর্যশীল ব্যক্তি আর নিজেকে শান্ত থাকার জন্য প্রশিক্ষণ দেয় না। শান্তি তার ভাষায় পরিণত হয়েছে। সে আর নিজের কাজগুলো শৃঙ্খলাবদ্ধ করে না, শৃঙ্খলাই তার মাধ্যমে কাজ করে। তার অস্তিত্ব নীতির সঙ্গে মিলেমিশে গেছে। সে আর জীবনের মালিক হতে চায় না, সে হয়ে গেছে সেই দক্ষতা যা জীবনের মধ্য দিয়ে প্রবাহিত হয়। চাপের মধ্যে স্থিরতা হল প্রকৃত দক্ষতার মাপকাঠি। ধৈর্যশীল ব্যক্তি কখনো মুখোমুখি হয় না প্রতিবন্ধকতাকে, সে প্রতিবাদ করে, মোকাবেলা করে। সেটা নিজের মধ্যে নিজের মতো করে গুছিয়ে নেয়। যেখানেই সবাই বিপদ দেখে, সে সেখানে পরিকল্পনার খুঁটিনাটি খুঁজে পায়। প্রতিটা কষ্ট হয়ে ওঠে তার শেখার পাঠ, প্রতিটা ব্যর্থতা হয়ে ওঠে তথ্য, প্রতিটা ক্ষতি হয়ে ওঠে পরিমার্জনা। সে সমস্যাকে এমনভাবেই নেয় যেন কোনো কারিগর কাঁচা মালকে ধরে আকার দিচ্ছে, রাগ বা হতাশায় পড়ে না। পৃথিবী যতই তার উপর চাপ দিক, সে সেই ওজনকে কাজে লাগিয়ে নিজেকে মজবুত করে। তার প্রতিক্রিয়া কখনো চাপ থেকে পালানো নয়, বরং সেটা ধারণ করা, দিক পরিবর্তন করা, আর সেটাকে নিখুঁততার জ্বালানি হিসেবে ব্যবহার করা। যত বড় হবে চাপ, তত বেশি সে। ঘর্ষণ কমলেই তার চলাফেরা হয় আরও সাবলীল। তার শান্তি কোনো পালানোর চেষ্টা নয়, বরং রূপান্তর, প্রভাবকে গতিতে পরিণত করার ক্ষমতা। স্থিরতা মানে পিছু হটা নয়, এটা সবচেয়ে উচ্চ পর্যায়ের খাপ খাওয়ানো। এটা ধারণ করে, শোষণ করে, সংস্পর্শ থেকে শৃঙ্খলা গড়ে তোলে। দুর্দশার মাঝে স্টোইকের ধৈর্যশীলতা নীরবতা নয়, এটা সেই স্থির কেন্দ্র যা ঝড়ের মধ্যে সব কিছু ঠিকঠাক রাখে। সে কাজ চালিয়ে যায়, কিন্তু কখনো প্রতিক্রিয়া দেখায় না। তার শক্তি জোরালো নয়, এটা বিকৃতির মধ্যে সঠিক থাকার নীরব ক্ষমতা। যখন জীবন চাপ পড়লে সে ছোট হয়ে যায়, তীক্ষ্ণ হয়, ঘনীভূত হয়, সারমর্মে রূপান্তরিত হয়, প্রয়োজনীয়তার দ্বারা পরিশুদ্ধ হয়। তার ভিতরের স্থিরতা অলসতা নয়, এটা সৃষ্টিশীল। এখান থেকে নতুন ব্যবস্থা গড়ে ওঠে, নতুন বোঝাপড়া তৈরি হয়। সে সেই নীরবতা থেকে সৃষ্টি করে যেখানে অন্যরা ভেঙে পড়ে। যখন অন্যরা পথ হারায়, সে নির্মাণ শুরু করে। তার মন শৃঙ্খলাবদ্ধ, যা অ্যাডভার্সিটিকে বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই কাজে পরিণত করে। এটাই সৃষ্টিশীল স্থিরতা,
এমন এক মন যা এতটা নিয়ন্ত্রিত যে প্রতিরোধকেই সম্পদ হিসেবে ব্যবহার করতে পারে। স্টোইক ব্যথাকে স্থাপত্যে, বিভ্রান্তিকে ব্যবস্থায় পরিণত হয়, ক্ষতি হয়ে যায় ভিত্তি। তার নিস্তব্ধতা এমন এক গতি যা নিখুঁতভাবে ধীর হয়ে গেছে। বিশৃঙ্খলায় সে ডিজাইন করে, চাপের মধ্যে সে স্পষ্টতা আনে, কষ্টে সে সৃষ্টি করে। প্রতিটা পরীক্ষা তার নিয়ন্ত্রণকে গভীর করে, প্রতিটা আঘাত তার বোঝাপড়া পরিশীলিত করে। বিপর্যয় তার পথকে থামায় না, বরং তা পূর্ণতা দেয়। পৃথিবী বদলাতে পারে, ভেঙে পড়তে পারে বা ভাস্কর্য হতে পারে, কিন্তু ধৈর্যশীল ব্যক্তি থেকে যায় অবিচল, নিস্তব্ধতায় গড়ে তোলে, শান্তিতে সৃষ্টি করে, সংগ্রামকে গঠন করে পরিণত করে, যতক্ষণ না দক্ষতা নিজেই অটুট হয়ে ওঠে। নিয়ন্ত্রণ পাওয়া মানেই দক্ষতার শেষ নয়, আসলে সেটা আবার শুরু হয় নীরবতায়, সেই কাজে যা চলতেই থাকে, যার কেউ দর্শক নেই, যার কোনো শেষ নেই। একজন স্থৈর্যবান বোঝে যে জীবন কোনো শেষ করার মতো প্রকল্প নয়, বরং এক ধরনের শিল্প যা নিয়মিত চর্চা করতে হয়। প্রতিদিনই একটা নতুন জায়গা যেখানে পালিশ দিতে হয়, একটা নতুন ধার তীক্ষ্ণ করতে হয়, আর একটা গতি নিখুঁত করতে হয়। কাজের শেষ নেই, আর সেটাই এটাকে পবিত্র করে তোলে। সরলতা মানে উচ্চাকাঙ্ক্ষার অভাব নয়, এটা উচ্চাকাঙ্ক্ষার পরিশুদ্ধ রূপ। স্থৈর্যবান জটিলতাকে প্রত্যাখ্যান করে না, কারণ সে সেটা সহ্য করতে পারে না। সে এটা গলিয়ে দেয়, কারণ পরিষ্কার হওয়া জরুরি। যত স্তর সরানো হয়, তত নিচের পরিষ্কার গঠন দেখা যায়। যে কোনো অতিরিক্ত জিনিস ফেলে দেওয়া মজবুত করে ভিত্তিটা। এই বাদ দেওয়ার মধ্য দিয়ে পারদর্শিতা স্পষ্ট হয়। যা থাকে তা জরুরি। কিছু সাজসজ্জা নেই, কিছু অপচয় নেই, চিরন্তন শিল্প হল যা গুরুত্বপূর্ণ তাই ফিরে যাওয়া। ধৈর্যশীল ব্যক্তি নতুনত্ব খোঁজে না, সে খোঁজে নিখুঁততা। সে একই কাজ বারবার করে, সকালবেলায় ওঠে, লেখে, চিন্তা করে, যত্ন নিয়ে কাজ করে। আর এই পুনরাবৃত্তির মধ্য দিয়ে গভীরতা আসে, জমে যায়। রুটিন মানেই বন্দিত্ব নয়, এটা পরিশোধন। এটা হলো মনের ধার ধারালো করা, যাতে সবচেয়ে ছোট কাজটাও থাকে প্রভাবশালী। সরল জীবন মানেই ছোট জীবন নয়, এটা একটা সুশৃঙ্খল জীবন। সহজে বাঁচা মানে বিভ্রান্তি ছাড়া বাঁচা, জানা কি করা দরকার আর সেটা পুরোপুরি করা। স্টোইকদের জন্য বারবার পরিবর্তনের দরকার হয় না জীবন্ত বোধ করার জন্য। তারা স্থিরতায় খুঁজে পায় প্রাণশক্তি। তাদের সন্তুষ্টি আসে প্রক্রিয়ার দক্ষতা থেকে, নতুনত্বের পেছনে ছুটে বেড়ানো থেকে নয়। যখন অন্যরা গতির পেছনে ছুটে, তারা নিস্তব্ধতাকে নিখুঁত করে। গতি স্টোইকের কারিগরিতে মনোযোগী তার হাতিয়ার। প্রতিটি কাজ যতই ছোট হোক না কেন, সে যেন সেটাই একমাত্র কাজ। গুরুত্ব আর তুচ্ছতার মধ্যে কোনো ফারাক নেই, কারণ প্রতিটি কাজই শৃঙ্খলার প্রকাশ। মেঝে ঝাড়া, কোনো সিদ্ধান্ত নেওয়া, বন্ধুকে সান্ত্বনা দেয়া, এ সবই নির্মাণের রূপ। যেভাবে এগুলো করা হয়, সেটাই আত্মার স্থাপত্য নির্ধারণ করে। সরলতার মাধ্যমে স্টোইক টেকসইতা গড়ে তোলে। জটিলতা চাপের মুখে ভেঙে পড়ে, সরলতা টিকে থাকে। তার পদ্ধতিগুলো হল হালকা আর মজবুত, কারণ অপ্রয়োজনীয় কিছু থাকে না। সে পছন্দের চেয়ে নীতির ওপর চলে, আবেগের চেয়ে ছন্দের ওপর। চাপ বাড়লে তার গঠন ভাঙে না, এটা সাবলীলভাবে নমনীয় হয় আর আবার আগের মতো হয়। তার জীবন এমনভাবে তৈরি যাতে নিজেরই চাপ সহ্য করতে পারে। চিরন্তন কারিগরি সবসময় সংশোধনের দাবি করে। যত্ন না নিলে নিখুঁততা ম্লান হয়। স্টোইক যেমন কারিগর তার যন্ত্রপাতির যত্ন নেয়, তেমনি সে সচেতন থাকে, ধারালো করে, পরিষ্কার করে, সমন্বয় করে, ধৈর্যের সঙ্গে। সে বিচার করে না অপূর্ণতা, সে এটা শুদ্ধ করে তোলে। ভুলগুলো কাঁচা মালামাল, ব্যর্থতা নয়। শৃঙ্খলা হল হতাশা ছাড়া, তাড়াহুড়ো ছাড়া, আবার সামঞ্জস্যে ফিরে আসা। সরলতা তাকে উপস্থিতির দরজা খুলে দেয়। যখন জীবন গোলমাল থেকে মুক্ত হয়, সচেতনতা বাড়ে। সে শুরু করে খুঁটিনাটি লক্ষ্য করতে, শ্বাসের ধরন, পদক্ষেপের ওজন, শব্দের মাঝের নীরবতা। এই সচেতনতায় শান্তি শক্তিশালী হয়। এখন আর মুহূর্ত থেকে পালানোর দরকার নেই, কারণ মুহূর্তটাই সম্পূর্ণ। সরলতা সাধারণতাকেই পূর্ণতা ফিরিয়ে আনে। সময় স্টোইক কোনো ঐতিহ্যের পেছনে দৌড়ায় না, সে স্পষ্টতার পিছনে যায়। সে জানে যা টিকে থাকে তা শোরগোল নয়, বরং ভালোভাবে করা কাজের নীরব সততা। একটা পাথর ঠিকঠাক রেখে দিলে সেটা শব্দ করে বক্তৃতা দেওয়ার চেয়ে অনেক বেশি টেকসই। সে তার জীবন গড়ে তোলে ঠিক যেমন আর্কিটেকচার, কার্যকর, দীর্ঘস্থায়ী,
সঠিক অনুপাত আর উদ্দেশ্যের সাথে মিল রেখে। তার দিনগুলো তার স্মৃতিস্তম্ভ, যাদের উপর নাম খোদাই করার দরকার নেই। চিরন্তন শিল্পচর্চা মানে বুঝতে পারা যে দক্ষতার কোনো শেষ ধাপ নেই। সবসময় কিছু না কিছু বাদ দেওয়ার থাকে, আরও পরিশোধন করা বাকি, আরও সামঞ্জস্য করা বাকি। স্টোইক শেষ করার মধ্যে নয়, চলমান থাকার মধ্যে আনন্দ খোঁজে। সে সফলতা মাপে তার মনোযোগের পরিষ্কারত্ব আর ইচ্ছাশক্তির স্থিরতায়। চোখ ধাঁধিয়ে যাওয়া জগতের মধ্যে সে বেছে নেয় নিখুঁততা। অতিরিক্ততার পেছনে ছুটে যাওয়া জগতে সে বেছে নেয় সঠিক পরিমাণ। এই সিদ্ধান্ত বারবার নেয়, আর এর মাধ্যমে সে স্থায়িত্ব পায়। সরলতা হল শক্তি, যা স্থিরতার আড়ালে লুকানো। কোনো কিছু সাজানোর না চাইতে রিস্ট্রেইন্ট লাগে। অতিরিক্ততা ছাড়া বাঁচতে লাগে শৃঙ্খলা, আর সাহস লাগে শান্তিতে অটল থাকা। স্টোইকদের সরলতা কোনো অভিজ্ঞতার অভাব নয়, এটা সচেতনতার সম্পদ। তার অনেক কিছু থাকার দরকার নেই, কারণ সে গভীরভাবে অনুভব করে। সে ক্ষমতা ঘোষণা করে না, কারণ সেটা অদৃশ্যভাবে জীবনে নিয়ে আসে। চিরন্তন শিল্প হল জীবনকে পরিশোধিত করে অনুশীলন করা। এটা প্রতিদিন নিজেকে আর পৃথিবীকেও একসঙ্গে সামঞ্জস্য করার কাজ। এটা এমন দক্ষতা যা কোনো দর্শকের জন্য নয়, এমন অগ্রগতি যা কোনো আওয়াজ ছাড়া, এমন সৃষ্টি যা অহংকার ছাড়া। স্টোইকরা পরিপূর্ণতার অপেক্ষা করে না, তারা নিরবিচ্ছিন্নভাবে তার দিকে কাজ করে। জানতে পারলেও যে সে কখনো পৌঁছতে পারবে না, তবুও সেই চেষ্টা করতেই শান্তি খুঁজে পায় সে। তার কাজ কোনো পারফরম্যান্স নয়, এটা তার স্বভাব। তার সরলতা কোনো পিছু হটা নয়, এটা নিখুঁততা। তার শৃঙ্খলা কোনো বোঝা নয়, এটা মুক্তি। কম করে শিল্পের মাধ্যমে সে পরিপূর্ণ হয়। স্থৈর্যশীল মানুষ মৃত্যুকে ভয় পায় না, সে তা নিয়ে পড়াশোনা করে। সে এটাকে প্রকৃতির একটি নীতি হিসেবে দেখে, যা স্থির এবং নিরপেক্ষ, মাধ্যাকর্ষণের মতো। মরণশীলতার সচেতনতা নিয়ে বাঁচা মানে জীবনকে বিকৃতিবিহীনভাবে দেখা। মৃত্যুর উপস্থিতি সব মিথ্যে জিনিসকে সরিয়ে ফেলে। মনে রাখো, যা থাকে সেটা হলো মনোযোগ, কাজ করার নিয়ম মানা, গর্ব ছেড়ে নেওয়ার বিনয়, জীবনে সঠিক মাপ বজায় রাখার স্পষ্টতা। স্টোইক দর্শন বোঝে যে শেষটাই নির্ধারণ করে যা চলতে থাকে, তার মান। বারবার মৃত্যু ভাবা মানে হতাশা নয়, বরং সঠিকতা আনা। যখন বুঝতে পারো সময় সীমিত, তখন প্রতিটি সিদ্ধান্ত হয় আরও পরিষ্কার। তুচ্ছ ইচ্ছাগুলো মুছে যায়, জরুরি কাজ সামনে আসে। স্টোইক বেশি বছর পাওয়ার পেছনে ছোটে না, সে তার হাতে থাকা বছরগুলোকে আরও নিখুঁত করে তোলে। সে জানি অল্প বয়সী সুশৃঙ্খলভাবে কাটানো বেশি মূল্যবান দীর্ঘজীবনের চেয়ে, যা অকারণে নষ্ট হয়। মৃত্যু কোনো কাউন্টডাউন নয়, বরং এক ধরনের মাপজোজ। মৃত্যুর জ্ঞানই শেষ কাঠামো, যা প্রতিটি কাজকে অর্থ দেয়। একজন স্টোইক প্রতিদিন উঠে বোঝে যে আজ তার শেষ দিন হতে পারে, আর সেই অসচেতনতা তাকে মনোযোগী করে, ভাষা পরিষ্কার করে, ধৈর্য বাড়ায়। সে তাড়াহুড়ো করে না, কিন্তু দেরিও করে না। সে প্রতিটি ঘণ্টাকে এমনভাবেই কাটায় যেন এটা একটি পূর্ণ চক্র, শুরু, মধ্য এবং শেষ। একটাই চলাফেরা। এই সচেতনতার মাধ্যমে সে এক জীবনে অনেক জীবন কাটায়। মরণশীলতা ধৈর্যকে শুদ্ধ করে। যখন স্টোইক কষ্টের মুখোমুখি হয়, তখন আর প্রশ্ন করে না কেন এ হলো, সে জিজ্ঞেস করে কিভাবে এটা কাজে লাগাবো যতক্ষণ না এটা চলে যায়। ব্যথা, আনন্দ, ক্লান্তি, সৃষ্টির সবই সাময়িক, আর এই সাময়িকতায় তাদের বিশুদ্ধতা দেয়। সে প্রতিটা অবস্থাকে পার হওয়া আবহাওয়ার মতো দেখে। সে আটকে যায় না, সে প্রতিরোধ করে না, সে সম্পূর্ণভাবে অংশগ্রহণ করে আর পুরোপুরি ছেড়ে দেয়। মৃত্যু হয়ে ওঠে সেই স্মরণিকা যে ছেড়ে দেওয়া একটা দক্ষতা, যা প্রতিদিন চর্চা করতে হয়। শেষে একটুও ঘটনা হয় না। মরণের কথা মাথায় রেখে জীবনযাপন মানে ফাঁকা সময় কাটানো নয়। একজন স্টোইক সময়কে পূরণ করে না, সে সময়কে গড়ে তোলে। প্রতিটি কাজ হয়ে ওঠে অস্থায়ী জীবনের উপর সচেতন একটা ছোঁয়া। তার শৃঙ্খলা নিশ্চিত করে যে তার শক্তি কোনোভাবেই বিচ্ছুরিত হয় না। তার মনোযোগ থাকে সবচেয়ে জরুরি জিনিসের উপর। যত্ন সহকারে কাজ করা, ওজন দিয়ে কথা বলা আর উদ্দেশ্য নিয়ে নিস্তব্ধ থাকা। এই নিয়ন্ত্রণের মাধ্যমে সে তার সীমিত সময়ের মধ্যে অমর হয়ে ওঠে। মৃত্যুর চেয়ে টিকে থাকা ডিসিপ্লিন হল নিজেই অস্তিত্বের পরিশীলন। স্টোইক মানুষ স্মরণীয় হওয়ার চেষ্টা করে না, সে চেষ্টা করে সঠিক হতে। সে জানে স্মৃতিতে থাকা ম্লান হয়ে যায়, কিন্তু যা ভালোভাবে করা হয় তা নিয়মের জালের মধ্যে ধরে থাকে।
তার প্রভাব শান্ত কিন্তু অবিচ্ছিন্ন, তার কাজের মান এবং তার উদাহরণের স্থিরতার মাধ্যমে ছড়িয়ে পড়ে। সে তার নাম ইতিহাসে লেখে না, সে বর্তমান সময়ে নির্ভুলতা লেখে। অব্যাহত থাকা হল মৃত্যুর উত্তর। স্টোইক মেনে নেয় যে শরীরের অন্ত আছে, কিন্তু তার শৃঙ্খলার ছন্দ তা নয়। নিয়ন্ত্রণের প্রতিটি কাজ, স্পষ্টতার প্রতিটি মুহূর্ত, প্রচেষ্টার প্রতিটি পুনরাবৃত্তি তার থেকে ছড়িয়ে পড়ে তাদের মধ্যে যারা সেটা ধরে রাখে। তার জীবন হয়ে ওঠে এক ধরনের শৃঙ্খলার রিলে। শান্তির শক্তি শুধু স্মৃতি হিসেবে নয়, বরং একটি ধারাবাহিক প্যাটার্ন হিসেবে এগিয়ে যায়। এইভাবে বাঁচা মানে মৃত্যুকে বাধা নয়, পরিবর্তনের একটা ধাপ হিসেবে গড়ে তোলা। স্টোইক দার্শনিক পুনরাবৃত্তিকে চলমান অমরত্ব মনে করে। সে কল্পকাহিনীর চেয়ে পারদর্শিতায় চিরস্থায়িত্ব খোঁজে। যতক্ষণ শৃঙ্খলা সৃষ্টি হয়, ততক্ষণ শান্তি চর্চা করা হয়। যতক্ষণ বুদ্ধিমত্তা জীবিত থাকে, তার সারমর্ম টিকে থাকে। তার শৃঙ্খলা টিকিয়ে রাখতে তার অস্তিত্ব থাকা দরকার হয় না। যা সে পরিশোধিত করে তা বিশ্বের গঠনের অংশ হয়ে যায়। অদৃশ্য, অবিচ্ছিন্ন, অন্যদের কর্মের মাধ্যমে স্থায়ী হয়। মৃত্যু তাকে বিনম্র করে, কিন্তু দুর্বল করে না। এটা তার ধৈর্যের ও স্থিতিস্থাপকতার ভার দেয়। শেষ তার শুরুকে স্থায়ী করে তোলে। স্থিতধী জীবন দিয়ে যায়, জানে প্রতিদিন নিজেকে সম্পূর্ণ করে। কিছুই নয়, ঋণ আছে, কিছুই নিশ্চয় নয়। তাই সব কিছুই মূল্যবান। সে মৃত্যুকে নিয়ে চলে যেন একটা কম্পাস, সবসময় তাকে সঠিক পথে ফিরিয়ে আনে। তার শান্তি অস্বীকার নয়, এটা শ্রদ্ধা। তার গ্রহণযোগ্যতা আত্মসমর্পণ নয়, এটা স্পষ্টতা। মরণশীলতার মধ্য দিয়ে সে শিখে চলমান থাকা। চলমান থাকার মধ্য দিয়ে সে হয় শৃঙ্খলার অনন্ত। স্টোইক জীবনকে দেখে একটা গঠন হিসেবে। সবকিছুই সমানুপাতিক। গতি বিশ্রামের সাথে ভারসাম্যপূর্ণ, লাভ ক্ষতির সাথে ভারসাম্যপূর্ণ, সৃষ্টি ক্ষয়ের সাথে ভারসাম্যপূর্ণ। জীবন নিজেই কাজ করে একটা সমীকরণের ভারসাম্য। ভালোভাবে বাঁচতে হলে এই নিয়মের সাথে মিল রেখে চলতে হয়। চিন্তা আর কাজ এমনভাবে মাপতে হয় যাতে তারা বাস্তবতার জ্যামিতির মধ্যে মানায়। স্টোইকদের শৃঙ্খলা প্রকৃতির বিরুদ্ধে লড়াই নয়, বরং তার নিখুঁত সঙ্গতি বজায় রাখা। প্রতিটা সিদ্ধান্তের গুরুত্ব থাকে, যে কোনো অতিরিক্ততা সাম্যতা ভাঙিয়ে দেয়। স্টোইক এই ধারাবাহিক পরিবর্তনগুলো পড়াশোনা করে আর ভারসাম্যের স্থপতি হিসেবে কাজ করতে শেখে। সে আবেগকে যেখানে বেশি হয়ে যায় সেখানে কাটা দেয়, বিচার শক্তিকে যেখানে দুর্বল হয় সেখানে শক্তিশালী করে, আর ইচ্ছাকে নীতির সাথে মিলিয়ে নিজের জীবনকে সঠিক আকার দেয়। চাপের মধ্যে সে নিজেকে গড়ে তোলে যেমন প্রকৃতি গড়ে তোলে, সমানুপাত আর সংশোধনের মাধ্যমে। তার শান্তি মানে চাপের অভাব নয়, এটা সেই চাপ যা আমরা ঠিকঠাক সামলে রাখি, প্রচেষ্টা আর নিয়ন্ত্রণের মধ্যে সঠিক সম্পর্ক বজায় রেখে। ভারসাম্য মানে স্থির থাকা নয়, এটা হলো এমন একটি গতি যা রূপে আবদ্ধ। স্টোইক সেই গতি বজায় রাখে ভেঙে না পড়ে, কারণ সে সমানুপাতকে সম্মান করে। যখন পৃথিবী দোল খায়, সে চুপচাপ সমন্বয় করে, জোরে নয়, জ্যামিতির মাধ্যমে। এমন একটা রেখা খুঁজে বের করে যা ওজনকে সমানভাবে ধরে রাখে, যা নিয়ন্ত্রণ করা যায় আর যা যায় না তার মধ্যে। এটাই হলো মনোবলকে গড়ে তোলা, একটা ভিতরের ইঞ্জিনিয়ারিং যেটা পরিবর্তিত পরিস্থিতিতে স্থিতিশীলতা ধরে রাখতে সাহায্য করে। জীবনের জ্যামিতি সীমার সচেতনতা চায়। প্রকৃতিতে কোনো কিছু চিরকাল বিস্তৃত হয় না, প্রতিটা চক্র ফিরে আসে, প্রতিটা বৃদ্ধি কমে যায়। স্টোইকরা এই নিয়মটা বুঝে নিজেকে সেই মতো তৈরি করে। তারা অসীম বিস্তারের পেছনে দৌড়ায় না, তারা টেকসই সামঞ্জস্য খোঁজে। তাদের বৃদ্ধি নিয়ন্ত্রিত, তাদের আকাঙ্ক্ষা পরিমিত। এই নিয়ন্ত্রণের মধ্যেই টিকে থাকার শক্তি থাকে। যে শক্তি টিকে থাকে কারণ সেটা তার পরিবেশের সঙ্গে খাপ খায়। শৃঙ্খলাবদ্ধ জীবনটা আর্কিটেকচারের মতো। ভাবনা হয় নকশা, কাজ হয় ভিত্তি, বারবার করার ফলে শক্তি বাড়ে। প্রতিটা দিন হয় নির্মাণের দিন, প্রতিটা সংশোধন সিমেট্রির পুনর্গঠন। যখন সে হোঁচট খায়, হতাশায় ভেঙে ফেলে না, সঠিকভাবে আবার গড়ে তোলে। এই ধৈর্যই তার নিয়মের স্থায়িত্ব দেয়। নেগলেক্টেড হলে ভবন পড়ে যায়। স্টোইক প্রতিদিন নিজের দেয়ালগুলো দেখে। তার কাছে হারমানি মানে আদর্শ অবস্থা। এটা একটা চলমান প্রক্রিয়া, সেটা ঠিক রাখতে হয় সমন্বয়ের মাধ্যমে। সে নিজেকে সত্যের সঙ্গে মাপেন, যেমন একজন কারিগর পাথর মাপে, বিচার করার জন্য নয়, ঠিকঠাক ফিট হচ্ছে কিনা তা নিশ্চিত করার জন্য। যেখানে ভারসাম্য ভাঙে সেখানে আবেগ ছাড়াই সংশোধন হয়। উদ্দেশ্য আরাম নয়, সামঞ্জস্যতা। বছরের পর বছর অভ্যাসের মাধ্যমে স্টোইক নিজেকে ছাড়িয়ে ওই নির্মাণশৈলীর পরিধি দেখতে শুরু করে। সে একই সাদৃশ্য দেখতে পায় ঋতুর ওঠানামায়, জোয়ার ভাটার ছন্দে, প্রসারণ আর সংকোচনের পালাবদলে, যা সবকিছু নিয়ন্ত্রণ করে। তার শৃঙ্খলা আলাদা কোনো শক্তি নয়, এটা ডিজাইনের একটা অংশ। সে ভিতরে অর্ডার ধরে রাখে কারণ সেটা বাইরে অর্ডারের প্রতিফলন। জীবনের জ্যামিতির একটা নিয়ম আছে,
ভারসাম্য নিজেকে টিকিয়ে রাখে শুধু সচেতনতার মাধ্যমে। স্টোইকদের শান্তি এই সচেতনতার স্থায়ী রূপ। সে পৃথিবী ঠিক করে না, সে তার সঙ্গে সামঞ্জস্য করে। তার নিস্তব্ধতা বিশ্বজনীন অনুপাতে অংশগ্রহণ, তার নিয়ন্ত্রণ মহাকর্ষের অনুরণন, তার সহনশীলতা কক্ষপথের প্রতিফলন। সে ডিজাইন চাপায় না, শৃঙ্খলার মাধ্যমে সেটা আবিষ্কার করে। যখন অন্যরা ছড়িয়ে পড়ে, ভূমিকা সে ঠিকঠাক থাকে কারণ সে অনুভূতির ওপর নয়, নিয়মকানুনের ওপর চলে। ভারসাম্য আয়ত্ত করা মানে তার মধ্যে হারিয়ে যাওয়া। একজন স্টোইক তার বোঝাপড়ার বাইরে থেকে দাঁড়ায় না, সে ওর ছন্দে মিশে যায়। তার উপস্থিতি আর ছন্দকে ভাঙে না, বরং পূর্ণতা আনে। তার জীবন হয়ে ওঠে চলমান স্থাপত্য, আচরণে প্রকাশ পায় সঠিক অনুপাত, জ্যামিতি জীবন্ত হয়ে ওঠে। এই সামঞ্জস্যের মাধ্যমে স্টোইক পৃথিবীর ওপরে উঠে যায় না, সে হয় তার নিখুঁত প্রতিবিম্ব। দক্ষতা একবার ভেতরে সম্পূর্ণ হলে শুরু হয় নিজে থেকেই বোঝায়, কোনো ইচ্ছে ছাড়াই। একজন স্টোইক অন্যদের কিছু শেখায় না শব্দে বলে, সে তার জীবন দিয়ে দেখায়। তার স্থিরতা হয়ে ওঠে বার্তা, তার শান্তি হয়ে ওঠে পদ্ধতি। তার আশেপাশের মানুষ অজান্তেই তার ছন্দে নিজেকে মানিয়ে নেয়। তারা নিজেকে দেখতে পায় ধীরে কথা বলতে, গভীর শ্বাস নিতে, কম প্রতিক্রিয়া দেখাতে। তার শালীনতা চাহিদা ছাড়াই পরিবেশ বদলে দেয়। এভাবেই শৃঙ্খলা ছড়ায়, আদেশ দিয়ে নয়, নীরব সামঞ্জস্যে। স্টোইকের শেখানোর কোনো ইচ্ছা থাকে না, সে নিজেকে পরিমার্জন করে আর অন্যদের সুযোগ দেয়। ফলাফল থেকে যতটুকু পারে ততটুকু শিখে নাও। খুব আগেভাগে পরামর্শ দিলে সেটা দুর্বল হয়ে পড়ে, ধারাবাহিকভাবে উপস্থিত থাকা সেটা মজবুত করে। সে বুঝতে পারে সবচেয়ে টেকসই প্রভাব হল আচরণের গুরুত্বাকর্ষণ, এমন একটা নিয়ন্ত্রণ ক্ষেত্র যা এতটাই স্থির যে এর আশেপাশের সব কিছুকে স্থিতিশীল করে দেয়। এটাই হলো দক্ষতার সংক্রমণ, শৃঙ্খলার অনুবাদ যা অদৃশ্য নির্দেশনায় পরিণত হয়। মানুষ কথাগুলো একটু সময় মনে রাখে, কিন্তু শান্ত মনোভাব চিরকাল মনে রাখে। তারা হয়তো কি বলা হয়েছিল সেটা মনে না রাখতে পারে, কিন্তু যা অনুভব করেছিল সেটা মনে থাকে। স্টোইকের টেনশনের মধ্যে থাকা নিয়ন্ত্রণ, তার সিদ্ধান্ত নেওয়ার ন্যায়পরায়ণতা, বিভ্রান্তির মধ্যে তার ধৈর্য, এসব হয় একটা নরম শিক্ষা। তারা শেখায় নাম ধরে না ডেকে, তারা ঠিক করে মুখোমুখি না হয়ে। তার নীরবতা অনেক সময় কথা বলার চেয়ে বেশি সমস্যা সমাধান করে। তার সংযমে অন্যরা মাপযোগ বুঝতে পারে, তার স্থিরতায় তারা পরিমাপ চিনতে পারে। এই প্রভাব কোনো অভিনয় নয়, এটা জীবনে নিয়ে আসতে হয়। স্টোইক ব্যক্তি জ্ঞানী বা শান্ত দেখানোর চেষ্টা করে না, ভান করলে ভারসাম্য ভেঙে যায়। তার কর্তৃত্ব স্বাভাবিকভাবে ইন্টিগ্রিটি থেকে আসে, কারণ তার ভিতরের গঠনটা সে সঠিকভাবে মিলিয়ে চলে। তার বাহ্যিক আচরণ সঠিক অনুপাতে চলে। সে শুধু সেখানে থেকে ভারসাম্য তৈরি করে। আসল দক্ষতা ধারাবাহিকতায় প্রকাশ পায়। স্টোইকের নির্ভরযোগ্যতা নেতৃত্বের একটি রূপ হয়ে ওঠে, এমন একটি স্থির ছন্দ যা অন্যরা স্বাভাবিকভাবেই অনুসরণ করে। সে নির্দেশ দেয় না, উদাহরণ স্থাপন করে। ঝামেলা যখন ঘরে আসে, তার অপরিবর্তিত স্বর সেটাকে সঠিক পথে নিয়ে যায়। যখন আবেগ যুক্তিকে হারিয়ে ফেলে, তার উপস্থিতি ভারসাম্য ফিরিয়ে আনে। তার প্রভাব সংশোধনের মাধ্যমে নয়, সামঞ্জস্যের মাধ্যমে কাজ করে। এই নীরব ফেরনা আরও অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। মানুষের সঙ্গে যোগাযোগ, এটা পরিবেশের মধ্যেও পৌঁছে। তার কাজের জায়গাটা তার মনকে প্রতিফলিত করে, সুশৃঙ্খল, উদ্দেশ্যপূর্ণ, অপ্রয়োজনীয় জিনিস থেকে মুক্ত। তার অভ্যাসগুলো যাদের নজর পড়ে তাদের মধ্যে একটা ছন্দ তৈরি করে। চুপচাপ শৃঙ্খলা পালন মানে সবাই মিলে একটা সুশৃঙ্খল ব্যবস্থা করে তোলা। কোনো পরিকল্পনা বা বোঝানোর দরকার নেই, সে তার চারপাশের জায়গাগুলোকে সুশৃঙ্খল করে তোলে। সে বোঝে যে উদাহরণ দেখানো সবচেয়ে সৎ শিক্ষা পদ্ধতি। কথা বারবার বলা যায়, কিন্তু বিশ্বাসের সঙ্গে না হলে তা নাকি কাজ করে না। আর আচরণ কখনো মিথ্যা বলতে পারে না। সে দেখিয়ে বোঝায়, কারণ দেখানো কখনো মিথ্যা বলতে পারে না। অন্যরা তার স্থিরতা বিশ্বাস করে, কারণ সে কখনো নিজের প্রতি মনোযোগ চায় না। তারা শেখে প্রতিফলনের মাধ্যমে, শেখানোর মাধ্যমে নয়। তার ধারাবাহিকতা অন্যদের ধারাবাহিক হওয়ার অনুমতি দেয়। এই ধরনের প্রভাব বজায় রাখতে হয় না, সে না থাকলেও তা বজায় থাকে। যারা তার সমতা অনুভব করেছে তারা তার কিছুটা ছাপ বহন করতে শুরু করে। তারা নিজের অস্থিরতায় তার স্থিরতা মনে করে, নিজের তাড়াহুড়োর মাঝে তার শান্তি মনে রাখে। এই প্রবাহ চলে যায়, নীরব, অস্বীকৃত, কার্যকর। এটা কোনো দখলের ছাপ নেই, কোনো পদমর্যাদার নেতৃত্ব নয়, কোনো দাবি ছাড়া পথ প্রদর্শন। স্টোইক কখনো অনুসারী খোঁজে না, প্রভাব আসে সততার ফলশ্রুতি। সে তার কাজের ওপর মনোযোগ দেয়, নিজেকে উন্নত করে যতক্ষণ না সেই উন্নতি চারপাশে ছড়িয়ে পড়ে। প্রতিটি কাজ যত্নে করা হয়, যা বৃহত্তর শৃঙ্খলার অংশ। তার শৃঙ্খলা হয়ে ওঠে ভাষা, তার নীরবতা হয়ে ওঠে দিশা। তার স্থিরতা পৃথিবীকে মানিয়ে নেয়, কারণ পৃথিবী তো স্থিরতার অভাব বোধ করে। আসল দক্ষতা নিজের ওজন প্রমাণ করতে আর কোনো স্বীকৃতি চায় না, সেটা নিজেই কাজ করে। স্টোইকের উপস্থিতি টেনশন দূর করে, ভারসাম্য ফিরিয়ে আনে। আর যেখানেই পৌঁছায় সেখানকার নিয়ন্ত্রণ আবার নিজের করে নেয়। এটাই সবচেয়ে পরিশুদ্ধ ক্ষমতা। কোনো জোর জবরদস্তি নেই, কোনো দেখানো শুনানো নেই, শুধু অস্তিত্বের মাধ্যম দিয়ে শান্তিপূর্ণভাবে আদেশ পৌঁছে দেওয়া। একজন স্টোইক মানুষ এত শব্দের ভিড়ে চলাফেরা করে, তথ্য এত দ্রুত বাড়ে যে চিন্তা করার সময় থাকে না। মতামতগুলো মনোযোগ পেতে লড়াই করে,
জরুরি কাজের চাপ মূল উদ্দেশ্যের জায়গা নেয়। তবুও সে এই হুলস্থলের ভেতর অক্ষত থাকে। তার শান্ত ভাব মানে পালানো নয়, বরং ছাড় না দিয়ে অংশগ্রহণ করা। সে সিস্টেমের ভেতরে কাজ করে, কিন্তু তার অস্থিরতার বাইরে থাকে। তার উপস্থিতিই তার প্রতিবাদ। দ্রুততার বিরুদ্ধে শান্তি, বিভ্রান্তির বিরুদ্ধে নিখুঁততা। নিজের মধ্যে শান্তি ধরে রাখতে তার আর চারপাশে নীরবতার দরকার পড়ে না। সে তার মনোযোগ এতটাই টেনেছে যে তা কোনো প্রয়াস ছাড়াই মেনে চলে। আধুনিক পৃথিবী প্রতিক্রিয়া চায়, সে দৃষ্টি দিয়ে জবাব দেয়। সে তাড়াহুড়ো ছাড়া পড়ে, কম কথা বলে, স্পষ্টভাবে কাজ করে। প্রতিটি সিদ্ধান্ত শৃঙ্খলার ছাঁকনি দিয়ে যায় তার প্রকাশের আগে। পরিবেশ যত বিশৃঙ্খল হয়, তার নিয়ন্ত্রণ ততই তীক্ষ্ণ হয়। শোরগোল হয়ে ওঠে এক আয়না, যেখানে তার শৃঙ্খলা নিজেকে প্রমাণ করে। স্টোইক হওয়া মানে পিছনে সরে যাওয়া না, এটা একদম সাবধানে অংশ নেওয়া। সে একই চাপের মুখোমুখি হয় যেভাবে অন্যরাও হয়, টেকনোলজি, প্রত্যাশা, চলমান জীবন। কিন্তু তার গতি থাকে সচেতন। সে জবাব দেওয়ার আগে থামে, যোগ করার আগে কমায়, বাড়ানোর আগে ঠিক করে। প্রতিটি থামা হয় শক্তির এক মুহূর্ত, প্রতিটি নিয়ন্ত্রণ করা সময় হয় মনোযোগ ফেরানোর এক সুযোগ। তার শান্তি হল সেই কাঠামো যার মাধ্যমে সে জটিলতা সামলে নেয়। আজকের যুগে নীরবতা হল শক্তি। যারা থামতে পারে না তারা হারায়। দিক নির্দেশনা। স্টোইক মানুষ ভালো মন্দ বাছাই করে নেয়। সে সেই সব কিছু নিয়ে চিন্তা করে যা সত্যিই গুরুত্বপূর্ণ, আর যেগুলো সময় নষ্ট করে সেগুলোকে পাত্তা দেয় না। তার নিয়ন্ত্রণই তার ছাঁকনি। প্রতিটি ইনপুট তার ধৈর্যকে বা শক্তিশালী করে বা দুর্বল করে। সে শুধু সেই সব জিনিসকে মানে যা নিয়মের সঙ্গে মিল খায়। এই সঙ্গত বাছাই এমন এক পরিষ্কারতা তৈরি করে যা অন্যরা বিভ্রান্ত হয়ে ভাবতে পারে সে নির্লিপ্ত। কিন্তু সেটা নয়, এটা পরিকল্পনা। উপস্থিতি তার শেষ নিয়ন্ত্রণ। সে কোনো ভবিষ্যৎ কল্পনা ছাড়াই, কোনো প্রত্যাশা ছাড়াই জীবন কাটায়। প্রতিটি কাজ, আলাপ আর চলাফেরা সে পুরো মন দিয়ে করে। সে সন্তুষ্টির জন্য আগাম তাকায় না, কিংবা যাচাই বাছাই করার জন্য পিছনে থাকে না। সে নিজেই সেই কাজের মধ্যে থাকে। একটা বিভ্রান্তিময় দুনিয়ায় এই ধরনের খেয়াল রাখা খুবই অদ্ভুত মনে হয়। স্টোইকরা এটা করে যেন তারা আলাদা হয়ে ওঠে না, বরং অটুট থাকে। দুনিয়া দ্রুত চলে, সে সঠিকভাবে চলে। স্থির থাকা মানে আর দুনিয়ার থেকে আলাদা থাকা নয়, এটা দুনিয়ার মধ্যে দক্ষতা। তার শান্তি একটা অক্ষ, যার চারপাশে সব আওয়াজ ঘোরে। তার স্থিরতা গতি নয়, স্থিতিশীলতার গতিবেগ বহন করে। সে হয়ে ওঠে অন্যদের জন্য একটা স্থির দিক নির্দেশ। যত দ্রুত দুনিয়া ঘোরে, ততই আরও বেশি জরুরি হয়ে ওঠে স্থির কেন্দ্রটি। এখানেই তার প্রশিক্ষণের মানে খুঁজে পায়, পালানোর মধ্যে নয়, শান্ত উপস্থিতির নিয়ন্ত্রণে। সে বিশ্বের দ্রুতগতিকে দোষারোপ করে না, সে শুধু রিফিউজ করে যে সেটা তার গভীরতাকে নিয়ন্ত্রণ করবে। তার মনোযোগ তার স্বাধীনতা। যখন অন্যরা স্ক্রল করে সে লেখে, যখন অন্যরা কথা বলে সে ভাবে, যখন অন্যরা প্রতিক্রিয়া দেখায় সে পর্যবেক্ষণ করে। তার সংযম বিভাজনের বিরুদ্ধে একটি ঢাল হয়ে ওঠে। আধুনিক বন্যা একটি শৃঙ্খলাবদ্ধ মস্তিষ্ককে ডুবিয়ে দিতে পারে না, এটা শুধু তার সীমানা প্রকাশ করে। স্টোইক প্রযুক্তি, যোগাযোগ এবং উচ্চাকাঙ্ক্ষাকে নিয়ে চিন্তা করে, নিরপেক্ষ শক্তি হিসেবে, যন্ত্র, মালিক নয়। সে সেগুলো ব্যবহার করে নিখুঁতভাবে, কখনো অধিকার করে না। তার ফোন তার মনোযোগের মালিক নয়, তার সময় অ্যালগোরিদমের কাছে ভাড়া দেওয়া হয়নি। তার সময়সূচি প্রবণতা নয়, নীতির প্রতিফলন। এই শৃঙ্খলার মাধ্যমে সে আধুনিক থাকলেও আধুনিকতায় আটকে পড়ে না। তার শান্তি প্রমাণ করে নিয়ন্ত্রণ এখনও সম্ভব। শব্দ বাড়ার সঙ্গে সঙ্গে নীরবতা হয়ে ওঠে বিরল মূল্যবান জিনিস। স্টোইক সেটাকে সতর্কভাবে রক্ষা করে। সে অন্যদের এড়াতে নয়, সামঞ্জস্য বজায় রাখতে একাকিত্বে চলে যায়। একান্তে সে সারাই করে দিনের ক্ষতগুলো, ছড়িয়ে পড়ে। তার নিশি প্রসন্নতা ঠিক যেমন তার দিনের কাজ সচেতন এবং উদ্দেশ্যপূর্ণ, দুটোর মধ্যেই একে অপরকে পরিপূরক করে। একটা গড়ার জন্য আর একটা সমন্বয়ের জন্য। এই পালা নিজেই একটা নিয়মিত অনুশীলন। উপস্থিতি যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় তখন সেটা হয় কালহীনতা। ধৈর্যবান লোকেরা সেই মুহূর্তগুলোতে পুরোপুরি বেঁচে থাকে যেগুলো অন্যরা উপেক্ষা করে। অপেক্ষা হয়ে ওঠে চিন্তাভাবনা, কাজ হয়ে যায় ধ্যান, এমনকি ক্লান্তিও একটা সংকেত হয়ে ওঠে। কিছুই চোখ এড়ায় না, কারণ মনোযোগ তার নিজেরাই তার অস্তিত্ব হয়ে গেছে। পৃথিবী তার আওয়াজ জারি রাখে, কিন্তু সে অটল থাকে। পুরোটা এর মধ্যে, এর বিরুদ্ধে নয়, এর উপরে নয়, বরং এর মধ্য দিয়ে।
দক্ষতার চূড়ান্ত প্রমাণ হল ধারাবাহিকতা। একজন স্টোইকের শান্তি পরিস্থিতি যাই হোক না কেন অটুট থাকে। শব্দে হোক বা নীরবতায়, সাফল্যে হোক বা পতনে, একাকিত্বে হোক বা ভিড়ের মাঝে, সে শান্ত থাকে। বাহ্যিক জগৎ আর তার অন্তর্গত জগৎকে নির্ধারণ করে না। তার উপস্থিতি নিজের মধ্যে বন্দী, নিজেই চলমান, নিজেই মাপা। এমন একটা যুগে যেখানে মনোযোগ অসীম ভাগে ভাগ হয়ে যায়, তার একতা হয়ে ওঠে বিপ্লবী। এটাই চূড়ান্ত অনুশীলন, শক্তি। জগৎ তার চারপাশে টুকরো হয়ে গেলেও সে নিজেকে অখণ্ড রাখে। মানুষ চলে গেলেও সেই শৃঙ্খলা থামে না। সে যা নিজের মধ্যে গড়ে তুলেছিল তার শেষ হয় না, সেটা শুয়ে যায় তার চারপাশের জীবনের গঠনেও। তার নিখুঁত কাজগুলো একটা বড় তালের অংশ হয়ে যায়, যা অবিরত থাকে, নিয়মই উৎসের চেয়ে বেশি টিকে থাকে। স্টোই এহম্ব বা স্মৃতি নয়, এটা তার আচরণের ধারাবাহিকতা, অনিশ্চিত কিন্তু দৃঢ় সঠিকতার ধারাবাহিকতা। যেখানেই তার প্রভাব পৌঁছেছে সেখানেই ভারসাম্য হয়ে গেছে। সে বুঝতে পারে আসল দক্ষতা ছিল কখনো কোনো গন্তব্য নয়, বরং এক ধরনের ছন্দ যা বজায় রাখতে হয়। প্রতিটি সকাল একই কাজ বারবার করে, সচেতনতার প্রথম শ্বাস, একই ইচ্ছার গতি, চিন্তাকে ভাসিয়ে না দিয়ে নিজের দিকেই নিয়ে যাওয়ার নির্বাচন। অনুশীলনের চক্রের কোনো শেষ নেই। যাকে অনভিজ্ঞ মনে করে পুনরাবৃত্তি, তার কাছে সেটা হচ্ছে প্রকাশ। প্রতিটি চক্রে আসে নিখুঁততা, প্রতিটি ছোট ছোট ফিরে আসা শৃঙ্খলা আরও গভীর নিয়ন্ত্রণ আনে। তার জীবন নীরব লুপে চলে, সেটা বন্দিত্ব নয় বরং ধারাবাহিকতা। এই ছন্দে শান্তি হয়ে ওঠে আলো। স্টোইক কোনোদিন আলোর খোঁজ করে না। স্পষ্টটা যখন পুরোপুরি হয় তখনই নিজে থেকেই আলো ছড়িয়ে পড়ে। তার মানসিক শিথিলতা যেখানে থাকে সেখানকার পরিবেশকে নিজে থেকে উজ্জ্বল করে তোলে। তার পথচারীদের পথ দেখায়, চারপাশের অবস্থা স্থির করে, আর অগোছালো জিনিসগুলোকে সঠিক জায়গায় নিয়ে আসে। এই আলো ম্লান হয় না, কারণ এটা কোনো অভিনয় নয়, এটা দৃঢ় নিয়ন্ত্রণের প্রকাশ। সে আর শুরু আর শেষ, সাফল্য আর সংগ্রাম, উপস্থিতি আর নীরবতার মধ্যে পার্থক্য করে না। সবকিছু মিলেমিশে একরকম গতিতে চলে, সহজ, নিখুঁত, সম্পূর্ণ। স্টোইক এগিয়ে চলে, নির্বিঘ্নে এগিয়ে চলল সে। তার পদক্ষেপের তাল মিলছিল শ্বাসের সাথে। আর কিছু প্রমাণ করার নেই, আর কিছু ধরে রাখার নেই। কাজ চলতেই থাকে নিঃশব্দে, অবিরাম, একদম ঠিকঠাকভাবে সেই নিয়মে যা সে হয়ে উঠেছে। এটা একটা সমাপ্তি, কিন্তু কোনো বিদায় নয়। শৃঙ্খলা জীবিত থাকে মুহূর্তের বাইরে, একটা পরিমাপ করা জীবন, একটা টিকে থাকা তাল, একটা শান্তি যা থেকে যায়। ধৈর্যশীলতা থাকে শুধু স্মৃতিতে নয়, বরং চলমান, নীরব, স্থির আর পরিপূর্ণ রূপে।